সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। আমরা আজকে মূলত আলোচনা করতে চাই ইরানের যুদ্ধের বিষয় এবং সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশে কিভাবে পড়বে, কতটা পড়বে সে বিষয়ে কথা বলতে চাই। অনেক প্রবাসী আটকে পড়েছে, ভিসা জটিলতা তৈরি হচ্ছে কিনা, অর্থনৈতিক কী অবস্থা, দীর্ঘমেয়াদী কী অবস্থা হবে এবং রাজনৈতিকভাবে নতুন সরকারের কাছে কতটা চ্যালেঞ্জ এই বিষয়টি, সে বিষয়ে কথা বলতে চাই। তিনজন অতিথি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন এস জাহাঙ্গীর হোসেন, সরকার দলীয় সংসদ সদস্য, ঢাকা 18। এরপর রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি। আমার বাদিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন নাসিম ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আলোচনা শুরু করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে দিয়ে। আসলে অনেক তো আলোচনা সারা বিশ্বেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিবিসি, সিএনএন সহ সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের মূল হেডলাইন এটি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, বাংলাদেশের অবস্থান থেকে, আমরা এই যুদ্ধে কতটা ক্ষতিকর প্রভাব আমরা ফেস করতে হবে আমাদেরকে? আমাদের জন্য বিভিন্নমুখী প্রভাব হতে পারে এবং সেটা নির্ভর করবে যুদ্ধের স্থায়িত্ব কতটা পরিসরে বাড়ে তার উপরে। যদি এটা স্বল্পস্থায়ী হয় তাহলে এটা সীমিত আকারে, যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অন্যরকম। তো এখন পর্যন্ত মনে হচ্ছে স্বল্পস্থায়ী হয়তো একটা যুদ্ধের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। তবে যুদ্ধের স্থায়িত্ব যাই হোক, ইমিডিয়েট কিছু করণীয় অলরেডি দেখা গিয়েছে এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে নতুন সরকার মোটামুটি ভালোই সামাল দিতে পারছে। সেটা হলো যারা প্রবাসে যাওয়ার জন্য যারা বিমানবন্দরে আটকা পড়েছেন তাদের হ্যান্ডেল করাটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। আমার খেয়াল আছে যে অন্তর্বর্তী সরকারের সময় এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন প্রবাসীরা যাবার জন্য বিমানবন্দরে আটকা পড়েছিলেন এবং তা যেতে পারছিলেন না, বিমান পাওয়া যাচ্ছিল না এবং সে কারণে অনেকের ওয়ার্ক পারমিট সে সময় বাতিল হয়ে যাচ্ছিল। বেশ অনেক বড় দুশ্চিন্তা, সেটা এখনও রয়েছে, সেই আশঙ্কাটা এখনও রয়েছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা বসে মোটামুটি তারা একসাথে কাজ করছেন। তো দেখবার বিষয় হলো যাতে স্মুথলি যারা আটকে পড়েছেন তারা যাতে যেতে পারেন এবং যারা বিদেশে যারা ওয়ার্ক পারমিটের বিষয়টি রয়েছে তাদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখলাম যে কিছু উদ্যোগের কথা শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে ইমিডিয়েট। আরেকটা হচ্ছে যে বিদেশে বিভিন্ন বন্দরে, পার্টিকুলারলি কিছু কিছু জায়গায় আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় বড় আমাদের হাব রয়েছে। এর ভিতরে একটা হলো দুবাই, একটা হলো শারজা এবং একটা হলো জেদ্দা। এগুলোর মাধ্যমে মূলত বিদেশ থেকে যারা বাংলাদেশে আসছেন তারা, তো ওখানেও অনেকে আটকা পড়েছেন। তো তাদেরাও যাতে দেশে স্মুথলি আসতে পারে, সুতরাং এই বিমান কর্তৃপক্ষগুলোর সঙ্গে একটু স্মুথলি আলাপ আলোচনা করে দ্রুত যাতে এই ব্যবস্থাটি নেওয়া হয়। আমার মনে হয় যে ইমিডিয়েট যদি কিছু করণে থাকে, অন্য তেল, গ্যাস, বিদ্যুৎ টিদ্যুৎ কী হবে সেটা পরে, কিন্তু অন্তত এই যে পিপলস মুভমেন্ট যেটা, মানুষের যাতায়াত যেটা এবং তার কর্মসংস্থান যেটা আমাদের রেমিটেন্সের একটা বড় উৎস, সেই জায়গায় যাতে কোনো সমস্যা না হয়, এটা খুব তড়িৎ গতিতে এই জায়গাগুলোতে কাজ করার প্রয়োজন আছে। জি, এস জাহাঙ্গীর হোসেন, আপনারা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বেশ তড়িৎ পদক্ষেপ নিয়েছে, যেটি আমাদের গোলাম মোয়াজ্জেম ভাই বলছিলেন। আপনি নিজেও দেখলাম এয়ারপোর্টে গেলেন, আপনারা কী জাতীয় সহায়তাগুলি করছেন শুরুর দিকে? ধন্যবাদ আপনাকে। মোয়াজ্জেম ভাই যেটা বলেছেন, আসলে এয়ারপোর্টে যে ওদের কি ভোগান্তি অতীত হয়েছে, এখনও হচ্ছিল, সেটা দেখে 28 তারিখে যখন আমরা এই ঘটনা দেখলাম, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ আমি লোকাল এমপি হিসাবে আমরা সেখানে গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম, ধরেন আমাদের দেশে তো একটা সিস্টেম হলো একজন প্যাসেঞ্জারের সাথে মিনিমাম 6-7 জন করে মানুষ চলে আসে, তাদের থাকা খাওয়া এবং তাদের চলাফেরা, এবং যখন দেখে যে একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে তখন তারা বিভিন্ন রকম রিউমারে ভুগতে থাকে। তো যার কারণে আমরা সেখানে গিয়েছি, আমরা তাদেরকে বলেছি যে তারা যে ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে, প্রথম রাতে 850 ছিল, তো আমরা সেই মানুষগুলোকে, যাত্রীগুলোকে আমরা নিজেদের দায়িত্বে বিভিন্ন হোটেলে রেখেছি, বিভিন্ন গেস্ট হাউসে রেখেছি। সেখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ আমি অলমোস্ট সারা রাতই ছিলাম। তো থাকার পর এবং তাদেরকে এনশিওর করছি যে তাদের কোনো রকম সমস্যা যাতে না হয়, এইভাবে তারা আশ্বস্ত হয়েছে এবং আমরা যেখানে যেতে বলেছি আমাদের সাথে গিয়েছে। আবার কিছু কিছু আবার সকালবেলা তারা ধরেন যারা সিলেটের যাত্রী, তারা আবার ডোমেস্টিকে চলে যাবে সিলেটে সকালে, আমরা তাদের ব্যবস্থা করেছি। এভাবে আমরা তার ব্যবস্থা করেছিলাম। তাদের মূল সমস্যা যেই জায়গাটা, যেটা হলো যে তারা বারবারই বলতেছিল যে এই যে আমরা আসলাম, কেউ বলতেছে আমাদের ভিসার মেয়াদ আছে 1 দিন, কেউ বলতেছে 3 দিন। তখন আমরা তাদেরকে কনফার্ম করলাম যে হ্যাঁ, এখানে বাংলাদেশে আমাদের মন্ত্রী যেহেতু আছেন, বাংলাদেশ থেকে
আপনারা তো আর এমনি এমনি আপনার ভিসা ক্যান্সেল হবে না, কারণ এটা একটা আন্তর্জাতিক ব্যাপারটা সবাই জানে। সো দ্যাট ভিসা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আজকে এই ভিসা অটোমেটিকলি এক্সটেনশন হবে। আদারওয়াইজ আমাদের যে দূতাবাসগুলো আছে তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছে, আমরা বিভিন্ন হটলাইন খুলেছি। আরেকটা জিনিস তারা কনফার্ম হতে চেয়েছে যে আমাদের যে টিকিট কাটা আছে সেই টিকিটের টাকাটার কী হবে, কারণ টাকাটা তো একটা ফ্যাক্টর, যারা গরিব মানুষ, যারা শ্রমিক যারা তো সেখানে আমরা সাথে সাথে এয়ারলাইনগুলোর সাথে কথা বলেছি। বিশেষ করে তাৎক্ষণিক সময় ইন্ডিগোর একটি ফ্লাইট ছিল, তাদের সাথে কথা বলার পরে তারা বললো যে আমরা ফুল পেমেন্ট দিয়ে দিব। আমরা এটা অলরেডি আমাদের একটা ডিসিশন হয়েছে, যারা ফ্লাই করতে পারে না বা ফ্লাই করেছো তাদের ফুল পেমেন্ট দিয়ে দিব। তখন আমরা ওখানে ইন্ডিগোর ইয়াতে ছিলাম, কাউন্টারে ছিলাম। এক যাত্রী বলল যে ভাইয়া আমি কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ফেরত এসেছি, অর্থাৎ বোম্বাই থেকে ফেরত এসেছি। তো বোম্বাই থেকে ফেরত এসেছি, আমার টাকাটার কী হবে? তখন আমরা সাথে সাথে আমি এবং আমাদের মন্ত্রীর সাথে সাথে কথা বললাম ওদের ইন্ডিগোর ইয়ার সাথে। তখন ওরা বললো যে না, যে ফেরত এসেছে আর যেটাই হোক, যারা টিকিট কেটেছে যেতে পারেনি গন্তব্যে যেতে পারিনি, আমরা তাদের সবার টাকায় ফেরত দেবো। এভাবে তাদের আশ্বস্ত করেছি। এবং কিছু কিছু মানুষ বিভিন্ন রকম হেল্প চেয়েছে, যে ধরনের হেল্পই চেয়েছে আমরা সার্বক্ষণিক পাশে থেকেছি। এবং আমি দেখেছি যে আমাদের সাথে আমাদের প্রাইম মিনিস্টার বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, উনি বারবার খবর নিয়েছেন যে কাদের কী অবস্থা। ভোর রাত পর্যন্ত উনি খবর নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খবর নিয়েছেন যে যাত্রীদের কী অবস্থা এবং তোমরা প্রপারলি তাদেরকে করতে পারছো কিনা, দেখাশোনা করতে পারছো কিনা। আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে না, এখানে আমরা আছি, আমাদের সিভিল এভিয়েশনের মানুষগুলো আছে, সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে এবং সবাই খুব স্মুথলি যার যার অবস্থান থেকে তারা ওখান থেকে চলে গিয়েছে। এবং যারা বাইরে ছিলেন, যারা এসেছে হয়তো ওখানে তাৎক্ষণিক সময় রোজার দিন খাবারের কিছু প্রবলেম ছিল, আমরা তাদের খাবারটা আমরা দিয়েছি। এইভাবে আমরা অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি। এখন মানুষকে হ্যাপি করা খুব টাফ, তারপর আমরা চেষ্টা করেছি আর দুর্ভোগটা কমানোর জন্য জাস্ট এটুকুই। এবং সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের প্রাইম মিনিস্টার সেখানে বারবার এই গভীর রাতেও উনি খবর নিয়েছেন যে ওদের কী অবস্থা, কারা কারা কতটা ফ্লাইট ক্যান্সেল। ফার্স্ট নাইটে কিন্তু 35টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এই হলো অবস্থা আর কি। জি, এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল হয়েছে। নাসিম ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম যে এই যে যুদ্ধ হচ্ছে এক জায়গায়, আমরা আছি আরেক জায়গায়, আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের মানুষ কতটা উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে এই যুদ্ধের ফলে? ধন্যবাদ আপনাকে। আমি দুঃখিত, একটু হয়েছে। উদ্বিগ্ন কতটা হওয়ার দরকার বা হওয়া উচিত, এটা প্রশ্ন। না, আদৌ কি উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় আছে কিনা? না, অবশ্যই যে কোনো যুদ্ধতেই আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে, কারণ পৃথিবীতে শান্তি বিঘ্ন হচ্ছে, সেজন্য এটা একটা বড় বিষয়। সেটাতে আপনারা উন্নয়নমূলক যত কার্যক্রম সব কিছুই একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু তার চেয়ে বড় বিষয়, আমি যে ইয়েটা শুনছিলাম যে আমাদের যারা কর্মী ওখানে, তাদের ব্যাপারে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ওরা যারা আটকে যায় তারা তো অশিক্ষিত, বেশিরভাগই অশিক্ষিত, খুব বা স্বল্প শিক্ষিত। তাদের ক্ষেত্রে এই বোঝা, যারা খুব মানে অনেক এয়ারলাইন্সে উঠেন এবং যান, তাদের ব্যাপারে এটা কোনো ব্যাপার না, কিন্তু তবুও তারা একটা ইয়েতে আসতে পারেন। কিন্তু এইখানে তারা কিন্তু সব একেবারেই মনে করে যে এই যে বললেন যে চাকরি চলে যাবে, ভিসা আছে কি না, গিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, প্লেনে করে তো এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে, তারপর এয়ারপোর্ট থেকে কোথায় যাবে, সেখানে যাওয়ার কোনো বন্দোবস্ত আছে কিনা, ব্যবস্থা আছে কিনা, নাকি তারা গুলিগোলার মাঝে পড়বে বা কোনো ধরনের অ্যাটাকের ইয়েতে পড়বে। এইগুলো দুশ্চিন্তা আমাদের সরকারের অবশ্যই থাকবে, এটা না থাকবে না এটা বলা ভুল আর কি। এই জন্য আমাদের ইয়েটা আছে। কিন্তু তার চেয়েও বড় কথা যে এখন রোজার মাসে পুরা মুসলিম বিশ্বকে একদম তছনছ করে দিয়েছে একটা যুদ্ধ। এবং এই যুদ্ধের টাইমিংটা নিয়ে মানে তাদের একেবারে পরিকল্পিতভাবে এই টাইমিংটা করা হয়েছে, এটা পরিষ্কার। তাতে করে হয়েছে কি যে মুসলমান দেশের যারা আছে, কর্মীরা যারা আছে, তাদের ক্ষেত্রেও অসুবিধা, এবং দেশগুলোর মধ্যেও যারা আছে, অন্যান্য যারা আছে থাকে, তাদের ক্ষেত্রেও অসুবিধা। এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি? ইরানকে ধ্বংস করা, মানে ইরানের রেজিম চেঞ্জ করা, নাকি অন্য কিছু, নাকি সম্পূর্ণ বিশ্বে মুসলমান দেশগুলোতে একটা অশান্তি ক্রিয়েট করা? সেটা হলো আমাদের একটা মানে চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। জি, যুদ্ধের নেপথ্যে কি আছে সেটা আপনার কাছ থেকে আমরা বিরতির পরে এসে আলোচনা করব। সাইফুল হক, একেবারেই গণমানুষ নিয়ে কাজ করা রাজনীতিবিদ, আপনারা এই যেটি আলোচনা হয়েছিল মূলত শ্রমিক শ্রেণীর মানুষের
স্বল্প শিক্ষিত আমরা বলতে চাই, তাদের আসলে ভাগ্য নিয়ে এখন বলা হচ্ছে যে নানা ধরনের বিড়ম্বনা, তাদের নানা ধরনের চিন্তা, সেগুলো আসলে কিভাবে সরকার দূর করবে বা কিভাবে কি করা উচিত এই মুহূর্তে? না, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমত আমাদের সরকার প্রথম মুহূর্ত থেকেই যেটা আমি লক্ষ্য করেছি, যথেষ্ট সংবেদনশীল ছিলেন। আমাদের যে প্রবাসী শ্রমিক যারা বিশেষ করে গালফ স্টেটগুলোতে যারা যাচ্ছিলেন, যেটা এখানে এত সময় আলোচনা হলো, সরকার তাৎক্ষণিকভাবে, একেবারেই নতুন সরকার, মন্ত্রীরা যারা দায়িত্ব পেয়েছেন তারাও একেবারে মানে সদ্য দায়িত্বপ্রাপ্ত, কিন্তু অল্প সময়ের মধ্যে তারা তাদের যে সেন্সিটিভনেস, তাদের যে শ্রমিকদের আকুতি, সংকট, সমস্যা, কারো কান্না, কারো ভবিষ্যৎ নিয়ে সীমাহীন দুশ্চিন্তা, সরকার যে তাদের পাশে আছে এই বার্তাটা সম্ভবত শক্তিশালীভাবে সরকার দেবার চেষ্টা করেছেন। তাৎক্ষণিক যে সমস্যা ছিল মনে হয় সেটাকে খানিকটা তারা দূর করবার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের গালফ স্টেটে আমাদের যেসব অ্যাম্বাসিগুলো কাজ করছেন, আমি নিশ্চয়ই বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই, তারাও একইভাবে আমাদের প্রবাসী যে শ্রমিকরা আছেন তাদের ব্যাপারে তাদের যে দায়িত্বশীলতা বলি অথবা কর্তব্য বলি বা সংবেদনশীলতা বলি, তারাও নিশ্চয়ই সে ব্যাপারে তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। আর গুরুত্বপূর্ণ হলো যে ওই আমাদের শ্রমের বাজারটাকে ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতির তো একটা বড় যোগান, বিশেষ করে রেমিটেন্স যেটা আসছে তার একটা বড় যোগান তো গালফ স্টেটগুলো থেকে যেটা আসছে, ফলে তার ফ্লোটা ভবিষ্যতে যাতে আমরা অব্যাহত রাখতে পারি সেটা খুব গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিকভাবে হাজার হাজার শ্রমিকেরা যারা যাচ্ছিলেন বা যারা কাজ করবেন, তারা অনেকগুলো সংকটের মধ্যে তারা পড়েছেন। সবগুলো সরকার সমাধান করতে পারবে এরকম নয়, কিন্তু মানুষ দেখতে চায় যে আমাকে প্রয়োজনীয়ভাবে আমাকে সরকার সহায়তা দিচ্ছেন, পরামর্শটা দিচ্ছেন, বিমান সংস্থাগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আছে, আমার টিকিটটা নষ্ট হবে না, আমার যে ভিসা আছে ভিসাটা প্রয়োজন বোধে এটা এক্সটেনশন হবে, এবং ওই দেশের যে কোম্পানি যারা শ্রমিককে নিয়ে যাচ্ছিলেন তাদের সাথে আমাদের এখানকার রিক্রুটিং এজেন্সিস বা সরকারি সংস্থাগুলো তাদের যে এনগেজমেন্ট, এটা যদি মোটামুটি ঠিক রাখা যায়, যারা ডক্টর মোয়াজ্জেম বললেন যে এই যুদ্ধটা হয়তো খুব লম্বা নাও হতে পারে, তো সেটা যদি হয় তাহলে এর যে মানে অভিঘাতটা হয়তো অনেক বড় আকারে নাও আসতে পারে, বা যেটা আসবে সেটা হয়তো আমরা মোকাবেলা করবার সক্ষমতা বা ক্ষমতা হয়তো আমরা রাখবো। তো সেটা আমি এদিক থেকে আমি আশাবাদী। কিন্তু যেটা একটু আগে আপা যেটা বলছিলেন যে রমজান মাসে যখন এই হামলা, তার মানে এটাও একটা হলো মেটিকুলাস ডিজাইনের অংশ। গোটা মুসলিম বিশ্ব, আরব বিশ্ব তারা যখন রোজার মধ্যে, সমের মাসের মধ্যে, তখন এরকম হামলা আক্রমণ, তো এগুলো তো ধরুন তারা যদি এটাকে কন্টিনিউ করতে চায়, এখন যেটা বোঝা যাচ্ছে, যদি এর সঙ্গে যদি যুক্ত করে বলি, সম্ভবত ইরানের একদিকে সরকার পরিবর্তন তাদের আসুক, লক্ষ্য যেটা এক, দুই হলো তো তাদের যে নিউক্লিয়ার স্থাপনা যেগুলো তারা করবার চেষ্টা করছেন তার সক্ষমতাটা একেবারেই সেখানে কমিয়ে দেওয়াটা, দুটো। আর এটার ফলাফল কি? ফলাফল হচ্ছে এমন একটা রেজিম বা সরকারের দিক থেকে তারা তৈরি করা, যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল অথবা পশ্চিমা দুনিয়ার তাদের আস্থাভাজন হবে। অর্থাৎ কারণ গোটা মধ্যপ্রাচ্যে তো একমাত্র ইরান ছিল তাদের জন্য থ্রেট। আমি বলি ইসরায়েল তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি বলি একটা মানে এক ধরনের মিলিটারি আউটপোস্ট হিসাবে যেটা ইসরায়েল যেটা কাজ করছিল, তো তাদের সামনে একমাত্র হুমকি ছিল ইরান। ইরান কেবলমাত্র শুধু ইরান না, গোটা মধ্যপ্রাচ্যে শিয়া সম্প্রদায়, এখানে হিজবুল্লাহ থেকে শুরু করে লেবানন বলি বা বিভিন্ন অংশে বলি, তাদের যারা অনুসারীরা আছেন, তারা ইরানের একটা ইডিওলজিক্যাল তার যে সুপ্রিমেসি বা রাজনৈতিকভাবে তার যে সম্পর্ক, অথবা নানাভাবে সামরিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিকভাবে অনেকখানি তারা কিন্তু নির্ভর ছিলেন এই তারপরে ইরানের উপরে, বর্তমান যারা সরকারে এখনও যারা আছেন তাদের উপরে। ফলে এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে তো তাৎক্ষণিকভাবে মার্কিন বা ইসরায়েল ফলাফল না পেলেও হয়তো দেখা যাবে যে
2 মাস 6 মাস পরে বা 1 বছর পরে হয়তোবা তার ফলাফলটা, কারণ ইমাম খামেনির তার এই হত্যাকাণ্ডের পরে সম্ভবত ইরানের যে লিডারশিপ ছিল, যেটা নানা ক্রাইসিস ইন্টারনালি তারা মোকাবেলা করতে পারছিলেন, এর একটা স্পিরিচুয়াল পার্ট আছে, রিলিজিয়াস পার্ট আছে, তার একটা কালচারাল দিক আছে, তার একটা রিচুয়ালের অনেকগুলো বা এর একটা কম্বিনেশন ছিল। এটা যখন ভেঙে গেল, তিনি একা নন, যখন তার সাথে এলি যারা সম্ভাব্য উত্তরাধিকার যারা হতে পারতেন বা যারা দায়িত্ব পেতে পারতেন, তারাও এখন আর নাই। তারা মানে অনেকেই নেই, তারা অনেকে আগেই কেউ মারা গেছেন, কাউকে হালে তাদেরকে হত্যা করা হয়েছে। ইরান এটা বড় ধরনের সংকটের মধ্যে তো পড়বে। ফলে সেটা নিয়ে তারা কিভাবে করবে সেটা হয়তো দেখার জন্য হয়তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সব মিলে আমার মনে হয় না যে, কারণ এটা এমন না যে আপনি গাজার মতন ওখানে এসে আপনি এটাকে এখানে 1-2 বছর এটাকে প্রলং করতে পারবেন, অথবা পুরো জিনিসটাকে সেখানে কোনো একটা অকুপেশন সেটা আপনি করতে পারেন, এমন একটা বাস্তবতা নাই। এটা খানিকটা ডিপেন্ড করবে চীন অথবা রাশিয়া, মানে ইরানের সম্ভাব্য অ্যালাই যারা আছেন তারাও কীভাবে রেসপন্ড করেন। কারণ এককভাবে ইরানের পক্ষে এরকম একটা আনইভেন যুদ্ধকে লম্বা সময় টেনে নেওয়াটা বেশ কঠিন। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যেতে চাই। আমরা ইরান যুদ্ধের বিষয়ে কথা বলছিলাম। হরমুজ প্রণালী তো বন্ধ, এই বন্ধের ফলে যে তেলের যে আসার যে বিষয়টা আমাদের এই অঞ্চলে, না সারা বিশ্বেই তো এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যায়। তো এখন বিশেষজ্ঞরা বলছেন এটা যদি দীর্ঘমেয়াদী হয়, আপনারাও বলছেন, তাহলে এটা একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই। তেলের বাজার অস্থির হলে সেই অস্থিরতা তো পুরো মার্কেটে পড়বে, সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুতিটা কেমন? দু রকমের বিষয়। হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো, যে বিশ্বের প্রায় 20% তেল আসলে এই প্রণালীটি ব্যবহার করে। তবে বাংলাদেশের জন্য প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বাংলাদেশ মূলত অপরিশোধিত জ্বালানির জন্য হরমুজ প্রণালী কেন্দ্রিক যে দেশগুলো, ইউএই, ওমান, কুয়েত, কাতার, এদের উপরে নির্ভরশীল। কিন্তু সেটা আসলে মোট চাহিদার মাত্র 23%। অর্থাৎ বাকি যে 67% সেটা আমাদের পরিশোধিত তেল, সেটা কিন্তু আমরা ওখান থেকে আনি না। সেটা আমরা আনি হচ্ছে সৌদি আরব থেকে অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে নিয়ে আসি, এমনকি ভারত থেকেও আনি। সুতরাং পরিশোধিত তেলের বাজারটি কিন্তু যুদ্ধের জন্য আক্রান্ত হচ্ছে না, এবং যেটা মূল যে তেলের ব্যাপারটা সেটা বাইরেই থাকছে, অর্থাৎ 2/3 তেলের বিষয়টা বাইরেই থাকছে। ফলে যুদ্ধ সংক্রান্ত যে প্রতিক্রিয়াটি আমরা ধারণা করছি সেটা হচ্ছে অপরিশোধিত তেলের জন্য সবচেয়ে বেশি হতে পারে যদি এলএনজির জন্য হয়, কারণ এলএনজির জন্য খুবই নির্ভরশীল আমরা কাতারের উপরে, এবং কিছুটা এলপিজির জন্য হতে পারে যদি আমরা এলপিজি আবার এই দিক থেকে নিয়ে আসি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে। সুতরাং তেলজনিত যে সংকটটির কথা বলছেন, আবারও ফিরে যাচ্ছি, আমি এখনও মনে করছি না এটা খুব দীর্ঘমেয়াদী হবে। 2 নম্বর, হরমুজ প্রণালী পুরো বন্ধ নেই। হরমুজ প্রণালী কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা অফিসিয়ালি কোনো বন্ধ ঘোষণা করিনি। ইরানের রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডেন্টের একটা অডিও বার্তা এসছে যে তারা ঘোষণা দিচ্ছেন, কিন্তু বন্ধ হয়নি। কিন্তু যেটা হয়েছে, যেহেতু আক্রমণের আশঙ্কা রয়েছে, সেই জন্য ট্যাঙ্কারগুলো যাচ্ছে না, কম যাচ্ছে এবং সীমিত পরিমাণে যাচ্ছে। এটা হলো একটা দিক। ফলে সীমিতভাবে এখনও চলছে। আমার ধারণা এটা আগামীতে আর একটু শহর হয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে, এদিক দিয়ে আটকে গেলে আফ্রিকা হয়ে আসছে, যাতে করে পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশের জন্য 2 রকমের প্রেক্ষাপট। একটা হচ্ছে যে মূল্য বৃদ্ধি ঘটতে পারে আমদানি পর্যায়ে কিছুটা, কিন্তু বাংলাদেশের জন্য আরও একটা বিষয় যে আমাদের এই দেশগুলোর সঙ্গে প্রায় সকলের সাথে জুন পর্যন্ত আমাদের চুক্তি করা আছে। ফলে এই দেশগুলো আমাদের জন্য এগুলো দিতে ঠিক আছে, অঙ্গীকারবদ্ধ, লং টার্ম কন্ট্রাক্ট করা আছে। সমস্যা হচ্ছে কন্ট্রাক্ট যাই থাকুক, যদি সরবরাহই না করতে পারে তাহলে আবার দিবে কোথা থেকে? তো যেটা হবে যে এরা কমিটমেন্ট আছে, সমস্যা নেই, কোন দিক দিয়ে নিয়ে আসবে সেটা হয়তো বিষয় দাঁড়াবে, এবং এর কারণে হয়তো ব্যয় বৃদ্ধি করতে পারে। তো সরকারের জন্য যেটা, এইটা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে তাদের কাছে 2 সপ্তাহের মতো মজুদ রয়েছে এলপিজি, এলএনজি এবং তেলের, সুতরাং একটু সতর্ক দৃষ্টি রাখা। যাদের সাথে আমাদের কমিটমেন্টগুলো, কন্ট্রাক্টগুলো করা আছে, কাতার, ইউএই, ওমান, এদের সাথে আলাপ আলোচনা করা, তারা দিতে পারছে কিনা, কোনো দেরি হবে কিনা, সময় মতো এগুলো আসছে কিনা, এই জিনিসগুলো এই মুহূর্তে খোঁজ খবর নেওয়া। এবং বিকল্প যে উৎসগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর,
অথবা ভারতও এই মুহূর্তে একটু টানা পড়েনে আছে, এদের সাথেও আলাপ করা, যাতে চাহিদার মতো যাতে তাদের কাছ থেকেও আমরা নিয়ে আসতে পারি। সুতরাং এই আলাপ আলোচনাগুলো করে রাখা দরকার এবং সতর্কভাবে দেখা দরকার। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, অর্থ মন্ত্রণালয়েরও একটা বড় দায়িত্ব রয়েছে, যেন ইমার্জেন্সি যদি কোনো অর্থের দরকার হয় সেটাও প্রয়োজন হলে যেন তারা দেওয়ার জন্য রেডি থাকেন, সেরকম একটা বিষয় রয়েছে। তবে এখনও আমি যেটা বলছি যে আমার কাছে এখনও যুদ্ধটা মানে খুব দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে বলে মনে হচ্ছে না, এবং তার একটা কারণ হলো যে অলরেডি যুদ্ধের পরবর্তী পদক্ষেপগুলো নেবার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো অলরেডি ওপেন হতে শুরু করেছে। যদিও ইরান বলছে যে তারা যুদ্ধ করে চালিয়ে যেতে চায়, কোনো ধরনের আলোচনায় যাবে না, হয়তো আলোচনাটি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে হবে না, এই যুদ্ধটি হবে বাকি যে দেশগুলো আক্রান্ত হচ্ছে দক্ষিণ মিডল ইস্টের জিসিসি কান্ট্রিগুলোর, তারা এবং ইউরোপ, এরা হয়তো সমন্বিতভাবে ইরানের সঙ্গে একটা আলাপ আলোচনার চেষ্টা করবে যাতে কোনোভাবে এই সিচুয়েশনটাকে সামাল দেওয়া যায়। জি, না ওই যে আমাদের দেশে তো বসেই থাকে শুধু ব্যবসায়ী বলেন আর সিন্ডিকেট, সেই জায়গাটার ক্ষেত্রে একটা আমি মনে করি যে উচিত হবে সরকারের দিক থেকে, সাধারণত তেলের সাথে সম্পর্কিত দেশে যে ব্যবসাগুলো, এর ভিতরে একটা হচ্ছে পরিবহন খাত, উচিত হবে পরিবহন মন্ত্রী যিনি রয়েছেন শেখ রবিউল ইসলাম, উচিত হবে পরিবহন ব্যবসায়ীদের সাথে নিয়ে বসা, যাতে এটাকে কোনোভাবে মজুদ করে তেলের মূল্য বা পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাত হিসেবে যাতে না দেয়। যদিও মূল্য বৃদ্ধি হলে সেই মূল্য পরিশোধের ক্ষমতা কিন্তু বিপিসির আছে, পেট্রোলিয়াম কর্পোরেশনের আছে, কেননা তারা 2025 সালে প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে, এই অর্থ বছরেও মুনাফা করছে তারা, কেননা যে মূল্যে তারা কেনে তার থেকে বেশি মূল্যে তারা আমাদেরকে বিক্রি করে, সুতরাং সেখানে তার মুনাফা হচ্ছে। সুতরাং এই বাড়তি যে দামটা দিতে হবে এখন, এই অজুহাতে যেন আবার ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধির যেন কোনো চেষ্টা না করে, সুতরাং তাদেরকেও বোঝানো, এবং যে খাতগুলোতে জ্বালানি ব্যবহার হয়, যারা আমদানিকারক রয়েছেন, সরকারি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো, এবং যে যে খাতগুলোতে এটার বড় ব্যবহার হয়, এবং এই যে যারা কিনা ইগুলো আমাদের পেট্রোল পাম্প বা অন্যান্য এজেন্সি যারা কিনা এলপিজি এলএনজি আনছেন তারা বেসরকারি খাতে, তাদের সাথেও সরকারের ঘনিষ্ঠভাবে দ্রুত নিয়মিত বসা দরকার, যাতে কোনোভাবে এই পরিস্থিতিটাকে কেউ ক্রাইসিস হিসাবে ব্যবহার করার চেষ্টা না করেন। জি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, আপনি অফ ইয়ার আপনার সাথে আলাপ করছিলাম যে এয়ারলাইন্স এবং এজেন্সিগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা আছে, এবং মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা, তারা বিপাকে পড়েছে। সুতরাং তাদের এই উদ্বেগ উৎকণ্ঠা রোধ করার জন্য আপনাদের পদক্ষেপ কি, আর এই প্রবলেমগুলি কী কী হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এরা তো হলো শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের বিভিন্ন রকম উৎকণ্ঠা থাকে। আমি এয়ারপোর্ট যদি না যেতাম হয়তো অনেক কিছু বুঝতে পারতাম না। এয়ারপোর্ট গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে এয়ারলাইন্সগুলো বলতেছে যে আমার ফ্লাইট তো আমরা আগে ডিক্লেয়ার করে দিয়েছি, যেমন আগে আমরা যদি 6টার কথা বলি, 6টা আমি সেখানে ছিলাম, যে 12টায় যে ফ্লাইট, সেই 12টা ফ্লাইট ওরা আগে ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু এজেন্সিগুলো বলতেছে যে না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল করা হয়নি, আপনারা যান, এয়ারপোর্ট পর্যন্ত যান বা এয়ারপোর্টে যান। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে যে এজেন্সিগুলো, ম্যান পাওয়ার বিজনেস সম্বন্ধে আপনাদের ধারণা আছে যে এজেন্সিগুলো আমাদের শ্রমিকদেরকে পাঠাচ্ছে, তাদেরও কিন্তু এর আগে পাঠানোর আগে অনেক ভোগান্তির শিকার হয়। কীরকম ভোগান্তির শিকার হয়? ধরেন এগুলো তো দালাল কিসিমের লোক আছে, এদেরকে বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে এগুলো কালেকশন করে একটা এজেন্সিতে দেওয়ার পরে তারা এখান থেকে হয়তো পাঠায়। ধরেন এজেন্সি বলল যে ওর ফ্লাইট হলো 6 মাস পরে, কিন্তু ওই দালালরা এরা কিন্তু বলে দেয় যে না, যেদিক থেকে ওরা ওখানে এনলিস্টেড হয়, অর্থাৎ টাকা পয়সা কিছু দেয়, তারপর থেকেই বলে যে না, আপনার ফ্লাইট 15 তারিখ, তারপর বলে 25 তারিখ, তারপর বলে 30 তারিখ। এই ঘটনাগুলো জানে এজেন্সিগুলো, যার কারণে ওনারা কিন্তু বলে যে না, আপনারা সরাসরি এয়ারপোর্টে যান। তো যাই হোক, এইভাবে দুইজনের সমন্বয়হীনতা আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে দুইজনকে, এয়ারলাইন্স তো তাদের কমিটমেন্ট রাখার চেষ্টা করে, এবার যেটা তো দেখা যায়। আর এজেন্সিগুলোর প্রতি আমাদের নির্দেশনা ছিল যে কোনোভাবে এই ধরনের এই যুদ্ধকালীন সময়ে আমাদের এই শ্রমিকদের নিয়ে কোনো রকম তালবাহানা করা চলবে না, তাহলে সরকার কঠোর হস্তে সেটা দমন করবে। এইভাবে আমাদের একটা বার্তা দেওয়া আছে। আমরা যতবার কথা বলেছি, মিডিয়াতে কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, আমরা সেভাবে বলেছি। আমি বলেছি বা অন্যান্য মন্ত্রী আরিফ ভাই সহ, শ্রমকল্যাণ মন্ত্রী যে আরিফ ভাই আছেন উনি সহ যারা কথা বলেছেন, আমরা এইভাবে বলেছি। তো আশা করি সেই সরকার যেহেতু কঠোর আছে, তারা সেই জায়গাটা অতটা সিরিয়াসলি মানে খারাপ কিছু করতে পারবে না, এটা আমরা আশা করি। আর রেমিটেন্সের ব্যাপারে আপনি যেটা বলছেন, দেখেন আমাদের প্রথম হলো যে আমাদের যারা এখন বাইরে আছে তাদের
জীবনটা টিকায় রাখা হলো একটা ব্যাপার, যে যারা এত যুদ্ধ করে কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জীবন নাশ না হোক, তারা প্রাণ নাশ না হোক, সেটাই আমরা চাই। তবে রেমিটেন্সের প্রবাহটা তো কমবে, এটা স্বাভাবিক। যখন ওখানে আমাদের এর আগে আমরা করোনাকালীন সময় কিন্তু আমরা দেখেছি এরকম সেখান থেকে রেমিটেন্সটা ঠিকমতো আসেনি বা পাঠাতে পারেনি, তারা সেখানেও করোনায় আক্রান্ত ছিলেন। তো এবং ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি 3 জন আমাদের বাংলাদেশি মানুষ মারা গিয়েছে। তো যাই হোক, তো স্বাভাবিক কারণে আমরা মানুষের মানবিক দিকটি আগে দেখব, মানুষের জীবনটা যাতে বেঁচে থাকে সেটাই আমরা দেখব। এই যুদ্ধের কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো, রেমিটেন্সের বেশি ক্ষতি যদি আমাদের কোনো জীবন প্রাণনাশ ঘটে সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদের এমবেসিগুলো সেখানে কার্যকরী ভূমিকা পালন করছে, সরকার সিরিয়াস আছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশি মানুষের জন্য যতটুকু করণীয় সেটা আমরা করতেছি বা করতে পারবো আশা করি। এবং আমাদের প্রধানমন্ত্রী এটা ভেরি মাচ কনসার্ন যে না, আমাদের এই সমস্ত মানুষগুলোতে কোনো রকম ঝামেলামুক্ত থাকে এবং যে সমস্ত জায়গাগুলো যেন হিট হচ্ছে সেই জায়গার থেকে আমাদের এম্বাসিগুলো মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। বা তারা এটা তো জানে এটা নির্দিষ্ট জায়গায় আক্রমণটা হচ্ছে, সব জায়গায় তার আক্রমণটা হচ্ছে না। তাই কাজেই সে ব্যাপারে আমার মনে হয় আমাদের মানুষের কথা, শ্রমিকদের কথা চিন্তা করে আমরা রেভিনিউসের কথা চিন্তা বাদ দিয়ে আমাদের শ্রমিকদের জীবনের কথাটা আগে চিন্তা করা উচিত, এবং সেটা গভর্নমেন্ট বলছিলেন যে একটা কথা, যে এই জাতীয় সিচুয়েশনে সুযোগ সন্ধানী অনেকেই, যদিও 25% বলছেন যে তেলের কথা, 23% সেখানে কিন্তু আমাদের এই অলরেডি সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন ছড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, এই যে রোজার মধ্যেই দেখবেন এই জায়গাটায় সরকার বা আপনারা কি কঠোর হস্তে এটা দমন করবেন? এটা তো বাস্তবতা। দেখেন পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে যখন রোজা আসে জিনিসপত্রের দাম কমে, সেখানে তারা আল্লাহকে খুশি করার জন্য তারা কিন্তু ব্যবসাও সেরকমভাবে করে না। কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম দেশ, যখন রোজা আসে তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আর যখন এরকম যুদ্ধ লাগে, ধরেন আপনি সরকারি কর্মচারীকে একটা ইনক্রিমেন্ট দিলেন বা বেতন বৃদ্ধি করলেন, সাথে সাথে কিন্তু মার্কেটের সমস্ত কিছু দাম বেড়ে যায়। তো এই সিচুয়েশনটা বাংলাদেশে আছে। কিন্তু অতীতে যাই হয়েছে, এখন সরকার অত্যন্ত কঠোর অবস্থায় আছে যে কোনোভাবেই যাতে আমাদের এই সুযোগ সন্ধানী বিজনেসটা যে কেউ না করতে পারে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়গুলো আমাদের সবাই মাঠ পর্যায়ে কাজ করতেছে এবং মাঠ পর্যায়ে খোঁজখবর রাখতেছে। আর ভাই যেটা বললেন যে আমাদের যোগাযোগ মন্ত্রী সেখানে সিরিয়াসলি কাজ করতেছে, আমি যেটুকু জানি, যেহেতু এটার সাথে রিলেটেড পরিবহন সেক্টরটা, তো সেই পরিবহন সেক্টরে যাতে কোনো অন্যায় অবিচার না করতে পারে, জনগণের উপর যাতে খড়গ বসিয়ে না দিতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা লোকাল প্রতিনিধি হিসাবে আমরা কাজ করে যাচ্ছি, আর মন্ত্রী হিসাবে তারা সেভাবে কাজ করে যাচ্ছে। তা আমার মনে হয়, আর আমরা যেটা চিন্তা করতেছি বা ভাই যেটা বললেন যে স্বল্পকালীন যুদ্ধ হবে, তো স্বল্পকালীন যুদ্ধ হলে মনে হয় আমরা সেটা রিকভারি করার মতো অবস্থা আপাতত আমাদের আছে। ভবিষ্যতে কি হয় সেটা ভবিষ্যতে বলা যাবে। ধন্যবাদ। নাসিম ফেরদৌস, আপনি যুদ্ধের নেপথ্যের কথা বলছিলেন। এই রমজান মাসে এই জাতীয় যুদ্ধ, এর নেপথ্যের আসলে কারণটা আপনার কাছে জানতে চাই। আসলে নেপথ্যে রমজান মাস না, নেপথ্যে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্রের নির্বাচন, সুনির্বাচন সামনে যেটা আসছে নভেম্বরে হবে। তো সেখানে যেটা মানে যুক্তরাষ্ট্র জুড়ে যে পোল করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এখনকার যে প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কিন্তু 50% কম আছে। তার মানে রিপাবলিকানরা ফিরে আসবে না, মানে বেশিরভাগ অনেক রিপাবলিকান সেনেটর এবং কংগ্রেসম্যানের মধ্যবর্তী ইলেকশন এখানে নাও আসতে পারে না, আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাত মানে শক্তিটা কমে যাবে। তো সেটা মেয়ে নিয়ে এবং এই সময় যেসব আপনার পোলিং হয়েছে সেগুলো সবগুলো রেজাল্ট মোটামুটি কাছাকাছি। এইটা হলো প্রধান নেপথ্যের গল্প। তারপরে হলো যে সবসময় একটা ইয়ের জন্য একটা টাইম ইজ রাইট। এখন রমজান মাসে মানুষ এত কিছু অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে মুসলমানরা, তখন সেই জন্য সেই সময়টা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাছে মনে হয়েছে যে খুব মোক্ষম সময়, এই সময় অ্যাটাক করলে তারা সঠিকভাবে এটার ইয়ে দিতে পারবে না, তারা প্রস্তুতি তাদের থাকবে না। তো সেই দুটো জিনিস আর কি। তো একটা জিনিস আমার কাছে যেটা মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা এবং সোশ্যাল মিডিয়ায়ও দেখছি যে বাকি মুসলমান দেশগুলা কেন চুপচাপ বসে আছে, এটা একটা বিরাট প্রশ্ন আমাদের। কিন্তু এই প্রশ্ন মুসলমান দেশেও তো ইরান আক্রমণ করছে, হামলা তো সব জায়গায় হচ্ছে, মুসলিম দেশে হামলা হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু যাদের মার্কিন বেস যাদের ইয়েতে আছে, বাকিগুলো তো মারছেও মুসলমানরা, মারছেও মুসলমান, মরছেও মুসলমান। কিন্তু এখানে একটা বড় জিনিস যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, হয়তো ওভারলুক করছি, সেটা হলো যে থিওলজিক্যালি কিন্তু আমরা দুই পক্ষ।
আমরা যেমন সুন্নি, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হলো সুন্নি মুসলমান, এবং আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লাস্ট প্রফেট, উনি শেষ। ইরানিরা কিন্তু তা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে যে তাদের একজন মেসায়া এবং সেটা ইমাম, উনি আসবেন, উনি একসময় আসবেন এবং তাকে এই যে ডিফারেন্সটা ওদের গালফে এটা থাকলে বোঝা যায় আর কি, গালফের চারপাশে থাকলে, ওইসব দেশে থাকলে বোঝা যায় ইরানের সাথে তাদের তফাৎটা কোথায়। তারা ওই জায়গাটায় খুব খুব সেন্সিটিভ। হজের সময় যে গণ্ডগোল হয় ইরান এবং সৌদি আরবের মাঝে মধ্যে হয়েছে, অনেক বেশ কয়েকবার মারামারি হয়েছে, এগুলো হলো এই মানে মৌলিক জায়গাটার মধ্যে, ধর্মের মৌলিক জায়গাটার মধ্যে তফাৎ, এটার জন্য। সেজন্য মুসলমান দেশগুলা কিছুটা বিভক্ত, এক। আরেকটা হলো কেউ কিন্তু এত শক্তিমান একটা দেশ যখন যুদ্ধ করছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেইখানে মুসলমান দেশগুলোর কিন্তু শক্তি তুলনামূলকভাবে শূন্যের কাছাকাছি। কেউ কাউকে মানে এটাকে কন্ট্রোল করার মতো মুসলমান দেশগুলো সম্মিলিত হয়ে একমাত্র পাকিস্তানের, মুসলমান দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের আছে আপনার নিউক্লিয়ার, কিন্তু সে তো আবার আফগানিস্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এইটাও আমার মনে হয় একটা উদ্দেশ্যমূলক হয়েছে, এটা আফগানিস্তানে কিছু একটা পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতদিন তো আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করে নাই। যখন আফগানিস্তানের লোকজন, তালেবানরা যখন শিক্ষানবিশ ছিল পাকিস্তানে, তখনও যুদ্ধ হয়নি, বা পরবর্তীতেও কখনো যুদ্ধ হয়নি। ওদের কিন্তু বর্ডারে কনফ্লিক্ট সবসময় আছে, আফগানিস্তান পাকিস্তানের বর্ডার, ওরা তখন দুই দেশের কেউই মানে নেই কিন্তু এই বর্ডারটা, ব্রিটিশরা যে বর্ডার ক্রিয়েট করে দিয়ে গেছে। তো সেইখানে আপনার আফগানিস্তানের সাথে যুদ্ধ একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন রাখি আমি, যে এটা কেন হলো। আর আরেকটা হচ্ছে যে ট্রাম্পও বলেছেন এবং অন্যান্য কিছু কিছু সংবাদ মাধ্যমে এসছে যে নেক্সট উইল বি পাকিস্তান, নিউক্লিয়ার যেহেতু তাদের আছে, সুতরাং পরবর্তীতে পাকিস্তান সাবধান হও। তো এগুলো সব মিলে আর কি একটা উদ্বেগ, বড় হলো যে আলটিমেটলি কি হবে, সত্যি কি পাকিস্তানকে মারবে। একটা জিনিস আপনি দেখেন, এই যুদ্ধ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইসরায়েলে এবং মানে করমর্দন করে এসেছেন, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মনে বুঝতে হবে যে এটার সাথে যদি পাকিস্তানে অ্যাটাক করে তাহলে বুঝতে হবে যে এই ভিজিট পাকিস্তানের অ্যাটাকের সাথে সম্পৃক্ত ছিল, এবং এটা প্রতিবাদও করেছেন আপনার রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, এই করমর্দনের প্রতিবাদও করেছেন। তো এখন কথা হলো যে এই যুদ্ধটা কি উদ্দেশ্যে করা হয়েছে, তার দুটো উদ্দেশ্য আমি দেখি। একটা হলো ট্রাম্পের ইলেকশন সামনে, আরেকটা হচ্ছে ইসরায়েল তো সবসময়ই চায়, আপনারা ফলো করেন কিনা জানি না, আমেরিকা একজন খুব বিশ্ববিখ্যাত একজন প্রফেসর আছেন জেফ্রি স্যাক্স, উনি ইউএনএ ছিলেন। উনি গত 6 মাস থেকে বলছেন এই যুদ্ধ হবে, এই এখনই হবে, আসন্ন, এবং উনি বলেছেন ইসরায়েলের প্ল্যান ছিল 7টা দেশ, 7টা মুসলমান দেশকে ধ্বংস করা, এবং তাদের প্ল্যান অনুযায়ী ইরাক, লিবিয়া, সিরিয়া, এরকম কয়েকটা নাম দিয়ে বলেছেন, এগুলো সে ধ্বংস হবে এবং নেক্সট উইল বি ইরান। তো ওনার যেসব কথা, আগে যদি আপনারা পডকাস্টগুলো ওনার দেখেন তাহলে দেখবেন যে একদম কথা মতো ওনার প্রেডিকশনটা হলো যে ইসরায়েল চায় যে সব মুসলমান দেশ শেষ হয়ে যাক, মূলত এটাই। এবং ইরান ইজ মানে একটা খুব মোক্ষম জায়গায় আছে, কারণ ইরানকে কোনো মুসলমান দেশ সাপোর্ট করে না, কিন্তু সুন্নি মুসলমান দেশ কিন্তু সাপোর্ট করে না ইরানকে, সুতরাং তারা ইরানকে অ্যাটাক করলেই কি, এটা একটাই। তবে আমি ডক্টর মোয়াজ্জেমের সাথে একটু ভিন্ন মত পোষণ করি, আমি মনে করি এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে কেন, এই ট্রাম্পের ইলেকশন আছে নভেম্বরে, ততদিন পর্যন্ত জিয়ে রাখা হবে এটাকে, বড়োভাবে অ্যাটাক হয়তো হবে না, কিন্তু এই যুদ্ধটা কিন্তু জিয়ে রাখা হবে, এবং এই যুদ্ধতে তার রেজিম চেঞ্জ হবে না, আমার ধারণা রেজিম চেঞ্জ হবে না, বিকজ রেজিম চেঞ্জ করতে হলে একটা প্রিপারেশন তো থাকতে হবে, মানে অপোজিশনে একটা প্রিপারেশন থাকতে হবে, সেই অপোজিশন আমি দেখতে পাচ্ছি না। ইরানের রেজিমের কথা বলছেন, ইরানের রেজা পাহলভি আমেরিকায় বসে অনেক কথাই বলতে পারেন, কিন্তু তার ফলোইং তো আমেরিকায় আমি কখনো দেখিনি। ইরানে নাই, আমেরিকায়ও নেই। আমেরিকায় যে ইরানিয়ানরা আছে সার সময় যারা পালিয়ে চলে গেছে তাদের মধ্যেও নাই, তাদের মধ্যেও রেজা পাহলভির কোনো ফলোইং, ওই রকম স্ট্রং একটা ফলোইং নাই যে উনি এসে একেবারে দেশে আমূল পরিবর্তন করতে পারবেন, এটা আমার মনে হয় না। সেজন্য আমার মনে হয় যে একটু দীর্ঘমেয়াদী হবে যুদ্ধটা, জিয়ে রাখা আর কি, ঠিক ওইভাবে অ্যাটাক হয়তো কন্টিনিউ করবে না, কিন্তু এই যুদ্ধটাকে জিয়ে রাখার একটা চেষ্টা চলতে পারে।
জি। একটু যদি যুক্ত করি আপনার সাথে, জি। মানে ঠিকই বলেছেন আপা যে যে ধরনের ইসরায়েলি যে অ্যাটাক, এটার একটা বড় অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যে তার সম্প্রসারণবাদ, যেটা বলে। যে আপনার কাছে সম্প্রসারণবাদে আসবো আমরা, সাইফুল হকের কথা একটু শুনে আসি। আপনার সম্প্রসারণবাদের কথা বলছিলেন সাইফুল হক, আমরা মানে একেবারেই রাজনীতির জায়গা থেকে আমরা একটু অর্থনীতির জায়গায় একটু আলোচনা করতে চাই। জ্বালানির তেলের দাম, দ্রব্যমূল্য, সাধারণ মানুষের ভাগ্য এবং অস্থিরতা, এবং ওই যে সিন্ডিকেটের কথা, আমরা জানি না এখন সিন্ডিকেট হবে কিনা, সেই সিন্ডিকেটের আমাদের খারাপ অভিজ্ঞতা তো আছে। না জি, ধন্যবাদ। এ ব্যাপারে বিশেষ করে রাশিয়ার সাথে ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হলো, আমার মনে আছে যুদ্ধর মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে কিন্তু বাজারে আমি দেখেছি তার মোটামুটি এক ধরনের উদ্বেগের জায়গাটা, এবং পরে 1-2 মাস 3 মাসের পরে দেখা গেল যেসব পণ্যের ব্যাপারে বা আমাদের এখানে সরাসরি বাংলাদেশের ব্যাপারটা যুক্ত না, কিন্তু আমাদের এখানে এমন একটা আতঙ্ক ছড়ানো হলো, এমন একটা উদ্বেগের জায়গাটা তৈরি করা হলো, আর কোনো ব্যবসায়ী, কোনো সিন্ডিকেট, এমনকি মনে আছে সম্ভবত শেখ হাসিনাও একবার বলবার, তিনি কয়েকবার কথা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণের জন্যই এই জিনিসের দাম বেড়েছে, এটাকে দাম বাড়াতে হয়েছে, বাজার অস্থিতিশীল আছে, এরকম একটা কথা। এখানে ডক্টর মুয়াজ্জেম খুব ভালো বলবেন। আমি অধিকাংশ ক্ষেত্রে তার কোনো প্রত্যক্ষ কোনো সম্পর্ক আমরা আসলে কিন্তু দেখিনি। এগুলো হচ্ছে রাজনীতি, একটু আগে আপনি বলছিলেন না যে পাকিস্তান হঠাৎ করে আফগানিস্তানে এই যে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করা, এটা আমি যথেষ্ট মানে হকচকিয়ে এই জন্য গেলাম যে আফগানিস্তানের এ পর্যন্ত সমস্ত কিছুই পাকিস্তানিদের তত্ত্বাবধানে মোটামুটি সংগঠিত হয়েছে। তাদের গেরিলা ট্রেনিং বলেন, আশ্রয় বলেন, শরণার্থী শিবির বলেন, খাদ্য বলেন, অস্ত্র সরবরাহ বলেন, এগুলোর অনেকখানি যোগান এসছে কিন্তু পাকিস্তান থেকে। আফগানিস্তানে এই যে তালেবানদের যে তাদের যে যা কিছু ছিল, খাদ্য থেকে শুরু করে, প্রশিক্ষণ থেকে, অস্ত্র থেকে শুরু করে, সেই পাকিস্তানকে হঠাৎ করে একটা সর্বাত্মক অ্যাটাকের জায়গায় যেতে হলো। আমার বন্ধুরা গতকালকে একজন বলছিলেন সম্ভবত পাকিস্তান তার হিস্ট্রিতে বড় ধরনের সংকটের মধ্যে আছে, রাজনৈতিক সংকট তার হিস্ট্রিতে সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে আছে। ইমরান খানের এই মানে ইনিংস কীভাবে তারা শেষ করবেন, এটা আমেরিকা, পাকিস্তানের মিলিটারি, ইভেন পাকিস্তানের বর্তমান সরকার, তাদের ট্রায়ও কীভাবে তারা ঠিক করছেন আমি জানি না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেকেন্ডলি, অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো যাচ্ছে না। অনেকে বলবার চেষ্টা করছেন যে এই যুদ্ধটা শুরু করা ইন্টারনাল বিষয় থেকে জনগণের মনোযোগটাকে ডাইভার্ট করবার একটা উদ্যোগ হিসাবে। আর যুদ্ধ যখন শুরু হয় তখন বেশ কিছু ইন্ডাস্ট্রি, তখন এটি মানুষের যেমন ভোগান্তি বাড়ে, আবার বেশ কিছু ইন্ডাস্ট্রি তখন এটার বাড়বাড়ন্ত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ শুরু করা, এর একটা অন্য একটা অ্যাসপেক্ট আছে, তার গ্লোবাল যে মিলিটারি ইন্ডাস্ট্রি, ফলে তাকে বাঁচিয়ে রাখা এবং তাকে যে ক্রমাগত তাকে যে মানে জ্বালানি যোগান দিয়ে যাওয়াটা, যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি ইকোনমি, বড় বড় মিলিটারি যে ইনস্টলেশনস, তাদের একটা খুব বড় একটা সম্পর্কের জায়গা আছে। পৃথিবীর কোথায় কোন প্রান্তে যুদ্ধ কখন করা দরকার, এটা সবসময় রাজনীতিকরা নির্ধারণ করেন না। এই জিনিসটা আমাদের বিবেচনার মধ্যে থাকা দরকার। এর বড় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। যেমন গোটা আমি থেকে কথা এলাম, আপনার এখানে পরে একটু যোগ করব। বড় কারণ হচ্ছে যে টোটাল মিডল ইস্টে তারা রাজনৈতিক কর্তৃত্ব চায়, সামরিক কর্তৃত্ব চায়, অর্থনৈতিক কর্তৃত্ব চায়, পারলে সাংস্কৃতিক কর্তৃত্ব তাদের মতন করে তারা এটাকে গুছিয়ে তারা নেবে তারা, এবং তারা নতুন একটা অর্ডার, গোটা মিডল ইস্টে তারা একটা নতুন একটা অর্ডার তারা সেট করতে চায়। আমি প্রায় বলতাম একসময় ল্যাটিন আমেরিকা যেভাবে বলা হতো আমেরিকার গোয়ালঘরের মতন, এখন পুরো গালফ স্টেটগুলোকে, পুরো মিডল ইস্টকে তারা কিন্তু ইতিমধ্যে তারা মাজা ভাঙতে মানে লাস্ট ছিল ইরাকের পরে এখন লাস্ট দাঁড়িয়েছিল ইরান। আমি ওটার ইন্টারনাল ইডিওলজি কি একটা ধরনের ইসলামী সরকার কি মৌলবাদী, আমি ওই প্রশ্নটা আসছে না, কিন্তু ওটা তো একটা মানুষ তার শাসনভার মানুষ ঠিক করেছে, তার শাসকরা মানুষ ঠিক করেছে। তো
কোনো রেজিম পরিবর্তন হলে তো ওই দেশের মানুষ তারা ঠিক করবে। আমরা যেভাবে ঠিক করেছি আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণ আমাদের ভবিষ্যৎ মানে আমরা ঠিক করছি, এবং এটাই নিয়ম। যখন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, নেশন স্টেট বলি বা জাতিরাষ্ট্রগুলো এভাবে তারা ঠিক করে। তো এটা একটা বড় কারণ। আমি বাংলাদেশের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি এক্ষেত্রে যেটা মনে করি যে ইমিডিয়েটলি আমি মনে করি এখানে খুব আতঙ্কিত হবার কিছু নেই। বরঞ্চ আমি মনে করি মানুষকে যদি সঠিক তথ্য যদি আপনি প্রদান করতে পারেন, অনেকগুলো উদ্বেগ, অনেকগুলো আতঙ্ক, অনেকগুলো ভুল তথ্য এ থেকে মানুষ যদি বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু করা সম্ভব। আপনি কারণ এই যুদ্ধের সাথে ইমিডিয়েটলি কোথায় ইউক্রেন, আমি দেখলাম যে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আমার বাজারে এখানে কোনো একটা জিনিসের দাম বাড়ছে, যার কোনো প্রত্যক্ষ এমনকি দূরবর্তী কোনো সম্পর্ক আপাতত নাই। তো ফলে আমার এখানেও কিন্তু এরকম একটা আশঙ্কা আছে। সরকার যদি, আমি মনে করি এখানের ব্যবসায়ী যারা আছে, তখন আপনাকে নিয়ে আলোচনা করেছিলাম, আমার এই টেবিলে আলোচনা করেছিলাম, মানে দেখা যায় রাতারাত আপনার দাম, বিস্কিটের দাম বেড়ে গেছে, রুটির দাম বেড়ে গেছে। না, আমি মনে করি এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে সরকারি এনগেজমেন্ট দরকার, যারা আমাদের এখানে এক্সপোর্ট করেন নানা জায়গা থেকে, ফলে তাদের সাথে সরকারের যে বোঝাপড়া, এখানে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় বা এই ধরনের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় যারা আছেন, তাদের একটা আমি মনে করি যৌথভাবে পুরো জিনিসটা মনিটর করা দরকার। আর আমি মনে করি সঠিক তথ্য দিতে পারলে অনেকগুলো সংকট থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। তারপরও সরকারের কিছু ইমার্জেন্সি কিছু পরিকল্পনা থাকা দরকার। কারণ আমি আবার এই জন্য একটু উদ্বিগ্ন আছি, সরকারকে আগামী 100 দিন বা 6 মাসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সার্ভিস গভর্নমেন্টকে ডেলিভার করতে হবে। যে হিমালয় সমান মানুষের প্রত্যাশা, কোনো সরকারের পক্ষে ইমিডিয়েটলি এসে কিন্তু ম্যাজিক দেখানো সম্ভব না, কিন্তু মানুষ এটা দেখতে চায় যে সরকার আমার ব্যাপারে মনোযোগী, আমার ব্যাপারে দায়িত্বশীল, প্রতিটা প্রশ্ন গভর্নমেন্ট অ্যাড্রেস করছে, তার সম্ভাব্য যেটুকু তার পসিবল রিসোর্স আছে চেষ্টা করছেন আমার সাথে সেটাকে যুক্ত করবার জন্য। এই জায়গাটা যদি মানুষকে আমরা আশ্বস্ত করতে পারি, তাহলে কিন্তু সমস্যা কিন্তু অনেকখানি কমে। তো এই জায়গাটা হলো সরকারের দিক থেকে জায়গাটা। ফলে আমি মনে করি ইতিমধ্যে সরকার প্রম্পটলি যেটা তারা অ্যাক্ট করছেন। যদি যুদ্ধ আমি যদি ধরে নিই যে একটু তো প্রলম্বিত হচ্ছে, যদি ধরে নিই, তাহলে উচিত হবে স্পেশালি কনসার্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান সমন্বয়টাকে তৈরি করা, এবং আমাদের গ্লোবাল পার্টনার, বিশেষ করে গালফ স্টেটগুলোতে আমাদের এম্বাসিগুলো যারা সেখানে আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা। এমনকি সরকারগুলোকে, আপনাদের আক্রমণগুলো হচ্ছে প্রধানত মিলিটারি ইনস্টলেশন যেখানে আছে ওইখানে হচ্ছে, গালফের দেশগুলোতে সাধারণ জনপদ, সাধারণ শহর বন্দর, সেখানে কোনো আক্রমণের কোনো প্রশ্ন নেই। বা ইরানের, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওই ধরনের সক্ষমতাও নাই যে আপনি একসাথে 5-7টা দেশে ওরকম করে, সেটা কোনো সামরিক লক্ষ্যও নাই, তার ওই ধরনের কোনো সক্ষমতাও নাই। তার লক্ষ্যটা একেবারে পয়েন্টেডলি স্পেসিফিক, যেখানে মার্কিন স্বার্থ আছে, মার্কিন বহর আছে, মার্কিন ঘাঁটি আছে, মার্কিন স্থাপনা আছে বড়জোর, এগুলো কেন্দ্র করে। ফলে এই যে অন্য জায়গার যে শ্রমিকরা আছেন, প্রতিষ্ঠান আছেন, নগরে, বন্দরে, শহরে, তাদের যে অতিরিক্ত যে খুব উদ্বিগ্নর কারণটা নাই, এই তথ্যগুলোকে দেওয়া অ্যাম্বাসিগুলোকে ব্যাপারে খুবই সক্রিয়ভাবে অর্গানিক্যালি আমাদের গভর্নমেন্টের সঙ্গে মিলে, এবং আমাদের রিক্রুটিং এজেন্সিজ, আমাদের শ্রমিক যে সংগঠনগুলো আছে, সবাইকে তারা যদি এনগেজমেন্টে আনতে পারেন, অনেকগুলো সংকট থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে। আমি নিশ্চয়ই মনে করি যে এই জায়গা থেকে সরকার আগের তুলনায় তারা আরেকটু দায়িত্বশীল আচরণ করবেন, এটাই আমাদের দিক থেকে আমাদের প্রত্যাশা। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি বলছিলেন সম্প্রসারণবাদের বিষয়ে। যে আলোচনাটি আগেই আমরা শুনেছি আপনার কাছ থেকে, সেটা হলো যে সম্প্রসারণবাদের একটা বড় লক্ষ্য হচ্ছে এই গ্র্যাজুয়ালি মধ্যপ্রাচ্যের আরও এটা বাড়তে থাকবে, ইসরায়েলি প্রভাব, সেটা দেশ দখল বলি বা দেশের উপরে ডমিনেন্স বলি, বিভিন্নভাবে সেটা হবে। আর একটা যেটা ইডিওলজিক্যাল একটা কথা এসেছিল ভাইয়ের কাছ থেকে, সেটার একটা বড় ইঙ্গিত হলো অ্যাব্রাহাম অ্যাকর্ড বলা হয়, যে অ্যাকর্ডের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা চাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অ্যাব্রাহাম অ্যাকর্ডের অধীনে নিয়ে আসবেন। অ্যাব্রাহাম শব্দটা এসেছে হলো হযরত ইব্রাহিমের কাছ থেকে, এবং তার থেকে যে সমস্ত জাতিগোষ্ঠীর সৃষ্টি, এর মধ্যে 3টা বড় ধর্মীয় গোষ্ঠী আসছে, একটা হলো মুসলিম, একটা হলো ক্রিশ্চিয়ানিটি, আর একটা হলো জুডিয়াইজম, মানে যেটাকে আমরা বলে থাকি, তাওরাত থেকে যেটা এসছে।
এই তিন জনগোষ্ঠীকে একত্র করার চেষ্টা। যদিও এটাকে একত্র করার বলা হচ্ছে এটা একটা ট্রেড ইকোনমিক পার্টনারশিপ, আসলে তা না, এটা আসলে ইডিওলজিক্যাল একটা পার্টনারশিপ। এটাতে আসলে নন মুসলিম আইডিওলজি আসলে মধ্যপ্রাচ্যে ডোমিনেট করার একটা উদ্যোগ চলছে। অলরেডি অনেকগুলো দেশ এটার পার্ট, সৌদি আরব সহ বাকি দেশগুলোকেও এখানে তারা আনতে চায়। সুতরাং এই জিনিসটা, এটা কোনো ভাবার কারণ নাই যে যুদ্ধ আজকে শেষ, যুদ্ধ চলবে না, এই গ্র্যাজুয়ালি প্রসেসটা তারা রাখবেই, এটা একটা দিক। তবে এই যুদ্ধটা কেন আসলে স্বল্পকালীন বলছিলাম, তার একটা বড় কারণ হলো এই যুদ্ধের দুটো পার্ট, একটা হলো সামরিক পার্ট আর একটা হলো রাজনৈতিক পার্ট। তো রাজনৈতিক পার্টটা প্রলম্বিত হতে পারে এটা, কেননা এই যে রেজিম চেঞ্জের যে বিষয়টা এসছে, রেজিম চেঞ্জটা আসলে ইরানের জন্য খুব সহজ কোনো বিষয় হবে না, এবং এখনই দেখা যাচ্ছে যে পিছুটানের একটা উদ্যোগ যাচ্ছে, তারা সরে যেতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কেননা রেজিম চেঞ্জের বিষয়ে তারা থাকতে চাচ্ছে না। সুতরাং যুদ্ধের জায়গাটি থাকবে, কিন্তু যুদ্ধের জায়গাটি আসলে টেনে নিয়ে যাওয়াটা অনেকটাই নির্ভর করবে আসলে ইরান কিভাবে রেসপন্স করে। কিন্তু ইরানের রেসপন্স ইতিমধ্যেই যেটা হয়েছে, মিলিটারি সাইটগুলোর পাশাপাশি তারা এখন অয়েল সাইটগুলোতে টাচ করছে, বিভিন্ন বিমানবন্দরগুলোতে করছে, যেটা কিনা সোশ্যাল প্রেশার তৈরি করছে ইরানের উপর। এটা একটা সামাজিক একটা প্রতিক্রিয়া তৈরি করছে। সৌদি আরবের আরাম কোথায় যে হামলাটা হলো, অনেক বড় প্রভাব। তো সুতরাং সেগুলো আছে। এর পাশাপাশি আমি বলছি যে ইরানের উপর এক ধরনের মানে সোশ্যাল প্রেশার বাড়বে, ডিপ্লোম্যাটিক একটা প্রেশার আসবে এই দেশ এবং অন্যান্য দেশগুলো থেকে, যাতে ইরানকে সরে আনা যায়। সুতরাং এই সমস্ত দিক থেকে আমার কাছে কেন জানি মনে হয় না যে যুদ্ধটা অনেক প্রলম্বিত যুদ্ধ হবে, যদিও এর রাজনৈতিক যে প্রতিক্রিয়া এবং ধাপে ধাপে ধীরে ধীরে বিভিন্ন সময় এগুলোর প্রতিক্রিয়া, এটা হয়তো প্রলম্বিত হতে পারে, সেটা আমার কাছে একটা দিক মনে হয়। এবং সেই জায়গা থেকে মানে এই যে কয়টা রাষ্ট্র এই অঞ্চলে সৃষ্টি হয়েছে এই ধরনের যুদ্ধের মাধ্যমে রিপ্লেস করে, এই যে পাপেট যে রাষ্ট্রগুলো তৈরি করা হয়েছে, লিবিয়ার কথা বলেন, ইরাকের কথা বলেন, অথবা আপনি যদি লেবাননের ক্ষেত্রে যদি কিছুটা আংশিকভাবে ধরি, কোনো রাষ্ট্রই তো আসলে সঠিকভাবে দাঁড়াতে পারে না। সুতরাং এই যে একটা দেশের সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করে দিয়ে বাইরে থেকে একটা চাপিয়ে দিয়ে একটা রাষ্ট্র বসানো, একটা নেতৃত্ব বসানো, এটা কখনোই আসলে সেই দেশের জন্য আসলে দীর্ঘমেয়াদে ভালো হয় না। সুতরাং এই যে সম্প্রসারণবাদের মধ্যে নিজেদের অনুগত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, এই জায়গা থেকে যতটাই আসলে সরিয়ে আসা যায় ততটাই আসলে ভালো। দুর্ভাগ্যজনকভাবে যেটা আলোচনায় আসছিল যে মুসলিম দেশগুলো নিজেদের ভিতরে ইউনিটি কম, সুতরাং সেই ইউনিটিটা আসাটা এখানে জরুরি। এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও আসলে সেই ইউনিটিটা প্রকাশ করাটাও কিন্তু জরুরি। যে শিয়া সুন্নির কথাটা আপা বলছিলেন, যে এগুলি এখন যুদ্ধকালীন সময় কিন্তু বড় করে দেখা গেছে যে অনেক মুসলমান কিন্তু চিন্তা করছে আমরা কি শিয়াদের পক্ষে অবস্থান নেব কি নেব না। এখানে শিয়া সুন্নির যে বিভেদটা দীর্ঘদিন ধরে ছিল, এই বিভেদটা এটা এখন যুদ্ধক্ষেত্রে কিন্তু কাজে লাগানো হচ্ছে। আসলে ঠিকই বলেছিলেন যে আমরা আমাদের দেশে শিয়া সুন্নির বিষয়টা অতটা ডমিনেট কোনো ফ্যাক্টর না, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক বেশি এই দুটো শিয়া সুন্নি দিয়ে কিন্তু পরিচালিত হয়, এবং সেখানে সৌদি আরব বা সৌদি আরবের অনুগত যে দেশগুলো এবং অন্যান্য যে দেশগুলো সুন্নি মতাবলম্বী যে দেশগুলো রয়েছে, তাদের নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব, তার একটা বড় কারণই হলো এই শিয়া সুন্নি মতবাদের জায়গা থেকে। এটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এটা অনেক বড় একটা ডিপ রুটেড একটা প্রবলেম মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য। এটাতে আমরা আসলে ঢুকতে পারবো না। আমরা বৃহত্তর মুসলিম যে ব্রাদারহুড চিন্তা করি, সেই জায়গা থেকে আমরা মনে করি যে হ্যাঁ, মুসলিমদের এই জায়গাগুলোতে একতাবদ্ধ থাকা দরকার, এই জায়গাগুলোতে একতাবদ্ধভাবে তাদের অবস্থান নেওয়া দরকার। দুর্ভাগ্যজনকভাবে সেটা আসলে মানে নেওয়া হয় না, বা এখন আমরা আসলে নিতে দেখছি না। আমি একটা প্রশ্ন একটু যদি যোগ করি, আমার কাছে একটা মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের একটা বড় জায়গা ছিল যে আরবের আজ থেকে ধরুন ৩-৪ দশক আগেও, বা আরব দেশগুলো মানে একেবারে মিশর থেকে শুরু করে, লিবিয়া থেকে শুরু করে, বা এদিকে ইরাক থেকে শুরু করে যদি বলেন, একটা ইন্ডিপেন্ডেন্ট কিছুটা স্টেট হিসাবেও এদের যে ন্যাশনাল প্রাইড ছিল, একটা স্বাধীনতার প্রশ্নে, ধরুন সার্বভৌমত্বের প্রশ্নে, কিছুটা জাতীয় নিরাপত্তার প্রশ্নে গত কদশকে এটাকে প্রায় ভেঙে চুরে দেওয়া হয়েছে। এখন ওদের কিন্তু ওদের এই সার্বভৌমত্বের প্রশ্ন, নিরাপত্তার প্রশ্নটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উপরেই অনেকখানি এটা এখন ডিপেন্ড করছে। প্যান ইসলামিজম বলে যে জায়গাটা ছিল, ওয়াইসি তো এখন কার্যত একটা কাগজের পুরো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে একটা বড় সাফল্য ছিল পুরো আরব দুনিয়াকে বিভক্ত করে দাও, ভাগ করে ফেলো, একটার সাথে আরেকটার, কখনো আঞ্চলিক ইস্যুতে, কখনো যেটা একটা বড় ইস্যু তো শিয়া সুন্নির প্রশ্ন, আবার নানা মাযহাবের প্রশ্ন আছে। আর তার সাথে দাঁড়িয়েছে যেটা বললো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে প্রতিটা রাষ্ট্রের সাথে প্রতিটা রাষ্ট্রের
নানা ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতটা লাগিয়ে দিয়ে গোটা আরব দুনিয়ার এখন নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের গোটার নিরাপত্তা যেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এবং সেখানে গালফ স্টেটের এখানে তাদের যে বললাম তাদের একটা মানে মিলিটারি আউটপোস্ট হিসাবে ইসরায়েল তাদেরকে কনস্ট্যান্ট একটা হুমকির মধ্যে রেখে, যেটা আপনি একটা খুব রাইটলি বলেছেন, লক্ষ্যটা হলো তার ইসরায়েলের তার ভূখণ্ডটাকে আরও বাড়িয়ে তোলা এবং সম্ভবত ভবিষ্যতে লেবানন নামে কোনো রাষ্ট্র থাকবে কিনা, জর্ডানের এক অংশ তারা যুক্ত করবে কিনা, বা ইতিমধ্যে গোলান হাইটস তো বহু আগেই তারা তাদের একটা বড় অংশ তারা নিয়ে নিয়েছে। লক্ষ্যটা হলো এটাকে তারা আরও বৃহত্তর একটা সম্প্রসারণের জায়গাটা যাওয়া, এবং এখানে তারা এক ধরনের সুপার স্টেট বা যদি বলি এই জায়গাটা হলো ইসরায়েলকে জায়গাটা নিয়ে আসাটা। এবং এগুলোর ক্ষেত্রে বাস্তবে ধরেন আপনি এখানে মুসলিম উম্মার ঐক্য বলে এটা এখন একটা দীর্ঘশ্বাস আছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো কিছু নাই, পুরোটাই এখন মার্কিন ইসরায়েলের। এবং এরা তাদের নিরাপত্তা এখন খুঁজছে ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিকভাবে কারা সমঝোতায় আসবে। ইসরায়েলের সঙ্গে চুক্তি করা মানে তার আপাতত নিরাপত্তাকে নিশ্চিত করা, এরকম একটা আত্মসমর্পণের জায়গাটা ইতিমধ্যেই চলে এসছে। আপা একটা অসাধারণ কথা বললেন, নরেন্দ্র মোদীর সম্প্রতি যে ওখানে যাওয়াটা এমন একটা সময় যখন তিনি গেছেন, যখন ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যখন একেবারে উত্তপ্ত একটা সম্পর্ক, এবং তিনি সেখানে আশ্বস্ত তিনি, এবং এর আগেও আমরা দেখলাম যে তারা কি প্রায় আদুল গায়ে দুজন বছর সমুদ্রের ধারে আপনার নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী যেসব ছবি টবিগুলো বেরিয়েছিল বেশ আগে, আর এবার তো দেখলাম যে তাদের এরকম একটা সময় মানে আগুনের মধ্যে ঘি ঢালার মতন অবস্থা আর কি। এবং এই যাওয়ার মধ্য দিয়ে পাকিস্তান পর্যন্ত কোনো এজেন্ডা আছে কিনা, এই চিন্তাটা যে কোনো রাজনৈতিক চিন্তক গবেষক যারা কাজ করে তাদেরকে উদ্বিগ্ন করে তুলছে। পাকিস্তানকে যদি এই কাতারে যদি যুক্ত করা যায় তাহলে আপাতত আর এই জোনে আপাতত আর তাদের জন্য উদ্বিগ্ন অন্য কিছু থাকছে না। মানে একসময় ব্রিটিশরা যেভাবে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করেছে, গোটা দুনিয়াতে গোটা অঞ্চলে গোটা মিডল ইস্টে এখন শুধু তারা এই তাদের এই কর্তৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদেরকে আপনি মুরব্বী মেনে তাদের এক ধরনের দার্শনিক স্টেট হিসাবে বা একটা রাজ্য হিসাবে আপনাকে থাকতে হবে, এরকম একটা পরিণতির দিকে সম্ভবত যাচ্ছে। সে ব্যাপারে পলিটিক্যাল কনসাসনেস বলি কি দাঁড়াবে, এটা ভবিষ্যতের জন্য খুব বড় একটা প্রশ্ন। সেখান থেকে ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করবে কিনা দেশগুলোর ভেতরে, কারণ ওখানে মিনিমাম অধিকাংশ দেশে কোনো ডেমোক্রেটিক কোনো স্পেস নাই, রাজনৈতিক দল নাই, সংগঠন নাই, অধিকাংশ দলে আমাদের মতন এরকম কোনো ইলেক্টেড কোনো পার্লামেন্ট নাই। ফলে এটা কিন্তু আরেকটা বড় একটা সংকটের বড় একটা কারণ। গোলাম মুয়াজ্জেম, যেটি বলছিলেন যে এই সংকটটা হলো দীর্ঘমেয়াদী সংকট, এবং এই সংকটের বাইরে তো কেউ নেই, মুসলিম দেশ হিসেবে আমাদেরও তো সেই সংকটের একটা পার্ট হয়তো হওয়া লাগতে পারে। হ্যাঁ, মানে আমাদের সাম্প্রতিককালে যে ধরনের বিভিন্ন ধরনের যে সমস্ত উদ্যোগ দেখতে পাচ্ছি বাংলাদেশকে কেন্দ্র করে, সেই জায়গায় আমরা মুসলিম দেশ হিসাবে বিবেচনা করি, শুধু নিজের দেশের দিকে তাকালে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে বাংলাদেশ আসলে বিভিন্নভাবে চাপের মধ্যে রয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় এমনকি বিভিন্ন ধরনের চুক্তি করা হয়েছে এবং বিভিন্ন দেশের সাথে সেই চুক্তিগুলো খুবই বৈষম্যমূলক চুক্তি, এবং সেই চুক্তিতে আসলে অভ্যন্তরীণ রাষ্ট্র স্বার্থ আসলে বলতে গেলে একরকম জলাঞ্জলি দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন যেহেতু একটি ইলেক্টেড গভর্নমেন্ট এসছেন, তাদের এই চুক্তিগুলো পুনর্বিবেচনা করা দরকার। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেননা দু তিনটা কারণে সম্ভব। চুক্তিটি এখনো বাস্তবায়িত হয়নি, চুক্তি স্বাক্ষর হয়েছে, বলা হয়েছে উভয় দেশ যদি তাদের সমস্ত লিগ্যাল প্রসেসগুলো শেষ করে নোটিফিকেশন দেয় তারপরেই কেবলমাত্র কার্যকর হবে, যেহেতু নোটিফিকেশন পর্যায়ে এখনো যায়নি, সুতরাং এখনো এটা নিয়ে কথা বলার আছে। তৃতীয় হলো উভয় দেশ চাইলে এই চুক্তি থেকে 60 দিনের নোটিসে বেরিয়ে যেতে পারে, সুতরাং সেটিও উন্মুক্ত রাখা আছে। সেই পার্টগুলো এখানে রয়েছে। না, আপনি তো মানে আইনের কথা বলছেন, সাইফুলক যে ভয়ঙ্কর কথাটা বললেন, যে আপনি কি ওই মানে সেই তাদের বাইরে গিয়ে আমরা তো সেই ধরনের একটা জায়গাতে আমাদের নিজের কখনো কখনো যে সেই ইটা দেখানোর কি বলে সাহসটা দেখানোটাও একটা বড় কথা। এবং সরকার যদি এককভাবে না পারেন তাহলে উচিত হচ্ছে পার্লামেন্টকে ব্যবহার করা। মানে আগেও যেগুলো দেখেছি এই ধরনের চুক্তিগুলো কখনোই পার্লামেন্টে নিয়ে কখনো আলোচনা হয় না,
কিন্তু উচিত হচ্ছে এই যে কোনো ধরনের চুক্তি খসড়া পর্যায়ে থাকলেই সেটা পার্লামেন্টে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করা, সংসদ সদস্যদের কাছ থেকে এটা নিয়ে মতামত নেওয়া এবং সেই অনুযায়ী সেটাকে ভেটিং করা। আমি মনে করি এই দুটো চুক্তির ক্ষেত্রে, যে দুটো চুক্তি সাম্প্রতিককালে হয়েছে, এই দুটো চুক্তি অবশ্যই পার্লামেন্টে গিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। জি, সংসদ সদস্য আছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছ থেকে জানবো যে নির্বাচনের পরপরই একবার নতুন সরকার, সেই সরকারের কাছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। নির্বাচনের আগে আপনারা বেশ কিছু মানে উদ্যোগের কথা বলেছিলেন, যেগুলো বাস্তবায়নের পথ আপনারা আগাচ্ছেন। ফ্যামিলি কার্ডের কথা বলছিলেন আপনারা, হেলথ কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, অনেক টাকা কিন্তু এর সঙ্গে একটা ব্যাপার আছে। দেশের যে অর্থনৈতিক অবস্থা, তার মধ্যে আবার যুদ্ধ, এখন আবার এই চুক্তি, মানে সামগ্রিক অবস্থায় মানে নতুন সরকারের কাছে তো অনেকগুলো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো আপনারা কীভাবে মোকাবেলা করবেন? ধন্যবাদ আপনাকে। যে দেখেন, আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা একটা সাধারণ নির্বাচন করলাম, এগুলো তো এই চ্যালেঞ্জগুলো একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন গত 17টা বছর দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। যে সরকার ছিল যা ইচ্ছা তাই করেছে, তাদের মন মতো কাজ করেছে। ভাই যেটা বললেন যে সংসদকে কখনো কার্যকরী করা হয়নি বা সংসদে কোনো কিছু আলোচনা করা হয়নি, তাদের ইচ্ছা মতো চুক্তি করেছে, তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছে। এখন এই নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা করলেন, দেখেন এই নির্বাচনে অনেকগুলো দিক আছে। যেখানে একটা ভালো নির্বাচন হয়েছে, এখানে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে, জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে পাঠিয়েছে। কাজে আমি মনে করি সংসদটাই হওয়া উচিত সব কিছু আলোচনা করে, সংসদে সব কিছু আলোচনা করে দেশের স্বার্থে, যে কোনো চুক্তি হোক আর যাই হোক, দেশের স্বার্থে সংসদে আলোচনা করে, সংসদে যদি বলে হ্যাঁ এই চুক্তি আমাদের দরকার দেশের স্বার্থে, সেটা আমরা করব। দেশের স্বার্থে যেটা দরকার নেই সেটা আমরা করবো না। এবং যে চুক্তিগুলো হয়েছে যে 60 দিনের ভিতরে আমরা নোটিশ দিয়ে আমরা সেগুলো যদি দেশের স্বার্থে না হয় সেটা আমরা ক্যান্সেল করতে পারি। তা আমার মনে হয় বর্তমানে যে নতুন সরকার আছে, সেই সরকার সেটা বিবেচনা রাখবে এবং আলোচনা, যেহেতু 12 তারিখ থেকে সংসদ শুরু হচ্ছে, আমার মনে হয় এই জিনিসগুলো এখন এই যুদ্ধকালীন সময় যুদ্ধ নিয়ে আলোচনা করলে এই সমস্ত জিনিসগুলো স্বাভাবিক কারণে আমাদের সামনের দিকে চলে আসবে। তো সামনের দিকে চলে আসলে সেই জিনিসগুলো সরকার তাদের নোটিফিকেশন নেবে এবং সেগুলো আলোচনা করেই পরবর্তী কার্যক্রমগুলো আমাদের বাস্তবায়ন করবো বলে আমি আশা করি। পাশাপাশি আপনি যেটা বললেন যে আমাদের অনেকগুলো কমিটমেন্ট, প্রতিটা গভর্নমেন্টেরই কিছু কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা কিন্তু আগায়। সেখানে কমিটমেন্ট যেখানে থাকবে সেখানে অর্থনীতি সম্পৃক্ততা থাকবে, এটি স্বাভাবিক। এবং সেই অর্থটা কোথা থেকে আসবে, কীভাবে সেটা গভর্নমেন্ট সার্ভ করবে, সেটা তো স্বাভাবিক তাদের চিন্তায় আছে। ধরেন আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, তারপরে ফার্মার্স কার্ডের কথা বললেন, এগুলো তো। এবং ইমিডিয়েটলি আপনি দেখেন কিছুদিন পূর্বে আমাদের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সহ মৌকুফ করেছে, সুদ ঋণ মৌকুফ করেছে। সবগুলো জায়গায় কিন্তু অর্থনৈতিক ইনফ্লুয়েন্সটা আছে। সো দ্যাট আমি মনে করি যে সরকার যে সমস্ত কমিটমেন্টগুলো করেছেন, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করার জন্য অর্থনীতি হয়তো আমাদের দেশের মজবুত না, কিন্তু মজবুত না হলে আমাদের এই কার্যক্রমগুলো করতে হবে এবং সেটা সরকার সেই চিন্তা রেখে, মাথায় রেখেই সেভাবে পরিকল্পনাগুলো করেছেন। এবং আগামীতে যাতে এই সরকারের কমিটমেন্টগুলো বাস্তবায়ন, নির্বাচনের যে কমিটমেন্টগুলো আছে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, অবশ্যই সেই পদক্ষেপ নিয়ে সেগুলো কাজ করবে। তো সবার সবচেয়ে বড় কথা হলো যে দীর্ঘদিন পরে আমরা যে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, সেই গণতান্ত্রিক সরকারকে মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনা করতে পারবে, কিন্তু সমালোচনার ঊর্ধ্বে থেকে আমাদের জাতির জন্য যেটা মঙ্গলকর, জনগণের যেটা মঙ্গলকর, আমরা সেই কাজটাই করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ নাসির ফেরদৌস। আমরা এই ঠিক রাজনীতিবিদের এই কথাটাই আপনার কাছে জানতে চাই। নতুন সরকার, অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে তাদের কমিটমেন্টগুলি আছে, এর মধ্যে একটা যুদ্ধ বেঁধে গেল, মানে অবস্থাটা বুঝতে পারছেন সরকারের। তো এখন এই সব কিছুর সঙ্গে তো অর্থনীতির রিলেটেড এবং আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয়। আমাদের মোয়াজ্জেম ভাই বলতে গিয়ে হয়তো কতটা বলতে পেরেছেন যে চাইলেই কি সরকার সব চুক্তি বাদ করতে পারে, চাইলেই কি সব চুক্তি প্রকাশ করতে পারে? ধন্যবাদ কঠিন প্রশ্নের জন্য। এখন সরকার চাইলেই পারে কিনা এটা একটা বিরাট প্রশ্ন, কিন্তু হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে পারে। আপনি যদি পিছনের দিকে তাকিয়ে দেখেন, বিএনপি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, উনি দায়িত্ব গ্রহণ করার কিছুদিনের মধ্যেই আমার যদ্দূর মনে পড়ে একটা বিশাল সাইক্লোন হয়েছিল 91 এবং এটাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, 3 লক্ষের উপর লোক মারা গেছে, মানুষজন তো আছে, প্লাস ইকোনমিক লস অনেক বেশি হয়েছিল। তো সেই সময় যেটা করা হয়েছিল যে সরকার, আমরা তো এলডিসির, তখন আমরা এলডিসির চেয়ারম্যানও ছিলাম, এখন আমি জানি না কারা এলডিসির চেয়ারম্যান, যাই হোক, তো এই সময় আমরা যেটা করেছিলাম, আমি জেনেভায় পোস্টেড ছিলাম সে সময়, আন্তর্জাতিকভাবে ইউএনএ আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলাম।
অনেকগুলো আংটাডের মিটিং করা হয়েছিল, সাহায্য, মূলত সাহায্য, প্র্যাকটিক্যাল ইয়ে ছিল। সেটা হলো আপনার বিমানবন্দরের কিছু ক্ষতি হয়েছিল, চট্টগ্রাম বিমানবন্দরে ক্ষতি হয়েছিল, যে বিমান একটা উড়ে কোথায় চলে গেছিল, এরকম অনেক ঘটনা ঘটেছিল, জাহাজের ক্ষতি হয়েছিল, নৌবাহিনীর অনেক ক্ষতি হয়েছিল। এগুলো কিন্তু আমরা আন্তর্জাতিক সাহায্য তখন পেয়েছি। এই অ্যাপ্রোচটা ঠিক মতো হলে যে কীভাবে করতে পারে সবাইকে সম্পৃক্ত করে, কারণ আপনার জাতিসংঘ তো অটোমেটিক্যালি সবাই সম্পৃক্ত হয়ে যায়। সেইখানে আমরা এই প্রস্তাবগুলো তুলেছিলাম যে এই সংকটগুলো আমাদেরকে মিট করতে হবে, এবং আমরা যেহেতু এলডিসি দেশ, আমাদেরকে সাহায্য সহায়তা দিতে হবে। তো আমাদেরকে তখন কিন্তু অনেক সাহায্য সহায়তা দেওয়া হয়েছে, অনেকেই দিয়েছে। এর পরবর্তীতেই বোধহয় আসলো, মানে এর আগে এসেছিল গালফের মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে আমরা 70,000 লোককে কিন্তু গালফ থেকে সরিয়ে এনেছিলাম ইরাকের যুদ্ধের পরে। হ্যাঁ, সেটা কিন্তু রাশিয়ানদের সাহায্যে, IOM এর সাহায্য পরে নেওয়া হয়েছে, আমরা পরবর্তীতে IOM এর মেম্বার হয়েছি, কিন্তু আগে রাশিয়ার কাছ থেকে, মানে যেগুলো জায়গা আমরা কখনো যাই নাই সেই সব জায়গা থেকে আমরা সাহায্য পেয়েছি, চেয়েছিও সেরকম এবং পেয়েছিও। তো এইটা তখনকার নতুন সরকার পেরেছে। এই সরকার তো প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে আছে এবং ইয়াং একটা সরকার। তো সুতরাং এই সরকারের কাছে আমার মনে হয় আমাদের আশা করা কোনো ভুল না, এনারা পারবেন যে এগিয়ে নিয়ে যেতে। সমস্যার সমাধান করতে সময় লাগবে নিশ্চয়ই, এইটাকে ওনারা আইডেন্টিফাই করবেন যে কোন খাতে কোন জায়গায় কতটা সাহায্য লাগবে। এইটাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট দরকার, কোনটা একটু কম, মানে দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান করার ইয়ে নেওয়া যায়, এরকম। আমি এইখানে একটা জিনিস অ্যাড করব, যেটা আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্সকে আমরা অনেক অ্যাটেনশন দিব অবশ্যই। নারী মাইগ্রেন্ট ওয়ার্কার এক ডাবল জ্যাপার্ডি। হ্যাঁ, একটা হলো তো যুদ্ধের জ্যাপার্ডি, আরেকটা হলো যে আপনার রোজগারের জায়গাটা অনিশ্চিত হয়ে যায়, এবং তৃতীয় হলো ভীতু ভয়। কিন্তু নারীকে খুব বেশি, মানে আমাদের যারা এরা তো বলতে গেলে অশিক্ষিত, নারী মাইগ্রেন্ট যারা যায় শতভাগই অশিক্ষিত, এরা ডোমেস্টিক কাজে যায় বেশি। তো সুতরাং এদের জন্য কিন্তু প্রোটেকশন, স্পেশাল প্রোটেকশন কিন্তু দিতে হবে, এবং এগুলো সব কিছুই কোথায় যাবেন। নেক্সট যেহেতু 12 তারিখে আমাদের সংসদ বসবে, সেখানে এইসব ডিসকাশনগুলো করতে হবে খুব ভালোভাবে, সূক্ষ্মভাবে, এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা হলো সংসদীয় কমিটিগুলোকে খুব স্ট্রং করতে হবে, খুব জোরালো কমিটিগুলো করতে হবে, যারা বিষয়গুলো সম্বন্ধে জানেন, ওয়াকিবহাল আছেন, তাদেরকে রাইট প্লেস, রাইট পারসনকে বসাতে হবে, যেটা গত 15 বছরে হয় নাই। আগে যখন সরকারগুলো হয়েছে তখন হয়নি। এই সংসদীয় কমিটিগুলোকে যে শক্ত করেন তাহলে সম্ভব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদিও পাকিস্তানে এখন সার্কের জন্য ইয়ে করছি, পাকিস্তানের সাথে আবার সম্পর্ক, মানে আমাদের সম্পর্ক ভালোই ছিল, খারাপ কখনো হয়নি যেরকম, কিন্তু সার্ককে আবার আমরা পুনরুজ্জীবিত করতে চাচ্ছি। পাকিস্তান হয়তোবা যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলের নেক্সট টার্গেট হতে পারে বলে আমার মনে হয়, এবং এই জন্য পাকিস্তান তাদের ইনস্টিগেশনে গিয়ে আফগানিস্তানে অ্যাটাক করেছে, এবং এই আফগানিস্তানকে এই যুদ্ধ আফগানিস্তানের সাথে ডিক্লেয়ার করেছে, তাদের যান বাঁচানো ফরজ, সেই জন্য করছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সুবিধা হবে, বলবে যে পাকিস্তান একটা মানে শান্তি বিঘ্নকারী দেশ, তাদের কাছে নিউক্লিয়ার আর্মামেন্টস আছে, তারা আফগানিস্তানকে করেছে আজকে, কালকে ভারতকে করবে, তাহলে এদেরকে মারো। এটা হতে পারে, এটা মানে অসম্ভব বলে আমি মনে করি না, সম্ভব হতে পারে। সুতরাং আমাদের খুব ভেবে চিন্তে এগোতে হবে। এই সরকারের পক্ষে সম্ভব অনেক কিছুই করা, যেহেতু ওদের এত বড় ম্যান্ডেট, যে এই ম্যান্ডেট তো মানে লোককে অনেক কিছু, বাংলাদেশিরা অনেক কিছু একমত না হলেও সহ্য করবে, কিন্তু তাদেরকে আপনার ওই স্পেসটা দিতে হবে, কমিটিগুলো ভালো করে কাজ করে সংসদে এই যে আপনার প্রশ্ন এবং উত্তর, এগুলো যেটা আমাদের সংসদের টেলিভিশন আছে, এইটাকে আসলে ভালোভাবে ইউজ করতে হবে। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ওনাদের হাতে আছে, কিন্তু দে হ্যাভ টু ইউজ দ্য ইনস্ট্রুমেন্টস, এইটা হলো বড় কথা। জি, সাইফুল হক, আপনার এই আলোচনা শেষ করতে চাই। একেবারে বিশদ আলোচনা হলো, আমরা একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, রাজনীতি বা
অর্থনীতির অন্য কোনো সাইডে আজকে গেলাম না, যেহেতু এটা একেবারে ইমিডিয়েট সমস্যা এবং এই সমস্যাটা আশা করি দ্রুত সমাধান হোক। এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, বিশ্বের জন্য শান্তিটা জরুরি যে কোনো সময়ের জন্য। তো আমাদের এই যেটি আবার বলছিলেন যে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। আপনি একজন রাজনীতিবিদ, আপনি কি মনে করেন চ্যালেঞ্জগুলি, ইমিডিয়েট চ্যালেঞ্জগুলি কী হবে এবং মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম যদি একটু পলিটিক্যাল জায়গা থেকে বলি, যে প্রথমত আওয়ামী লীগ সরকার জনবিরোধী যেসব কাজ করেছেন সেগুলো যদি সরকার না করে তাহলে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা দাঁড়াবে। এক, দুই হলো গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকার এবং তারা যেটা একটু আগে ডক্টর মোয়াজ্জেম বলছিলেন, তারা অনেকগুলো চুক্তি তারা স্বাক্ষর করেছেন এবং সেগুলো থেকে সরকার এখনো পর্যন্ত কিছু চুক্তি পর্যালোচনা করবার সুযোগ আছে। সরকার উচিত হবে প্রায়োরিটির জায়গাগুলোতে, এগুলো শুধুমাত্র অর্থনৈতিক চুক্তি না, এর সাথে আপনার জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে, এর সাথে আপনার সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত আছে, এর সাথে এমন সমস্ত দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রশ্ন আছে যে জাল থেকে হয়তো আপনি বেরিয়ে আসাটা আপনার জন্য খুবই খুবই কঠিন থেকে কঠিনতর হতে পারে। একটা জাল থেকে বেরিয়ে আসতে যে আপনি আরও নতুন নতুন জালে যুক্ত হবার আশঙ্কা আছে। এটাই হয় আর কি। তো এগুলোকে মনে করি পার্লামেন্ট যেটা আছে, পার্লামেন্টে শুধু এটা না, পার্লামেন্টে আমাদের জাতীয় স্বার্থের, যদি সংক্ষেপে বলি, জাতীয় স্বার্থ বিরোধী যেসব চুক্তিগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি, সমাজের নানা অংশ থেকে আপত্তি এসছে, প্রশ্ন এসছে, সমালোচনা এসছে, এগুলোকে পার্লামেন্টে একটু রিভিউ করার প্রশ্ন আছে। আমরা অনেকগুলো চুক্তি চাইলে রাতারাতি আমরা বেরিয়ে আসতে পারি না, কিছু আমরা পর্যালোচনা করতে পারি। সরকার একা ঘাড়ে দায়িত্ব না নিয়ে পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার যদি আলোচনা করে একটা ন্যাশনাল কনসেনসাস যদি বিল্ড আপ করা যায়, তাহলে তাদেরকে পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক বার্গেনিংয়ের ক্ষেত্রে আমাদের স্ট্রেংথটা কিন্তু অনেকখানি বাড়ে। বুঝতে পারি, এটাই আমাদের ন্যাশনাল কনসেনসাস, এটাই আমাদের অপিনিয়ন। আগে একটা আনপপুলার গভর্নমেন্ট অথবা একটা জনবিচ্ছিন্ন সরকার অথবা আনইলেক্টেড গভর্নমেন্ট তারা এটা করেছে, আমরা এটাকে এন্ডোর্স এভাবে করতে চাই না। এইটা যদি সরকার যদি একটু সাহস যদি দেখাতে পারে, এটা অন্যদেরকে মানে সবাইকে আস্থার মধ্যে নিয়ে যদি এগোতে পারে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা হবে বর্তমান এবং ভবিষ্যতের জন্য। দুই হলো আমি মনে করি অনেকগুলো মেগা প্রকল্প আছে যেগুলো মানে শ্বেতহস্তি পোষার মতন করে আর কি। তো এগুলোকে আমরা রিভিউ করবার কোনো জায়গা আছে কিনা এটাকে একটু খতিয়ে দেখা। নতুন কোনো মেগা প্রকল্প আমি বলেছি কেবলমাত্র ব্যুরোক্রেটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে যে কোনো মেগা প্রকল্পের ক্ষেত্রে একটা পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা নেওয়া উচিত, যার সাথে ওই অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষের স্বার্থযুক্ত। পাবলিক হিয়ারিং ছাড়া কোনো মেগা প্রকল্পগুলো নেওয়া উচিত না। 3 নম্বর আমি যেটা বলতে চাই, সরকারের সামনে এখন সীমাহীন কাজ। প্রথমত 3টা মনে করি অর্থনীতির, এই যে বাংলাদেশ ব্যাংক নিয়ে যেটা হলো, যদিও এটা নানা জায়গা থেকে তীব্র সমালোচনার কথাটা এসছেন, কিন্তু সরকার তো এখনও তারা আছেন, তিনি দায়িত্ব দেখলাম তিনি আছেন, তিনি বলছেন কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে যে তিনি কাজ করবেন। আমি একটু আগে আমি দেখলাম এখানে আসার আগে, সত্যি তিনি কতখানি রাজনৈতিক প্রভাবের বাইরে যে একটা রেগুলেটরি বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব, পুরো আমাদের এই ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা তো একটা খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এটাকে কতখানি জেনুইনলি রেগুলেট করতে পারবেন ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে শুরু করে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাকা পয়সার সংকট আছে আমাদের জন্য, এটা টাকা ছাপিয়ে কেবলমাত্র এই সংকট আগের সরকারগুলো যেটা করতো, কেবল নোট ছাপিয়ে ইমিডিয়েটলি ক্রাইসিসকে দূর করা, এই পথে না যেয়ে কীভাবে বরঞ্চ আমি আমার এই যে সক্ষমতা বাড়িয়ে তুলতে পারি। আমার ধরেন এক্সটার্নাল ইনভেস্টমেন্ট হয়তো আমার সময় নেবে, আর এখন যে পরিস্থিতি আর একটু বেশি সময় লাগতো, তাহলে আমার ইন্টারনাল অনেকগুলো আমার কিন্তু দেশীয় অনেক উদ্যোক্তারা আছেন, জেনুইন এন্টারপ্রেনাররা আছেন, যারা এবার ইলেক্টেড গভর্নমেন্টের অধীনে যারা এবার বিনিয়োগ করতে চাইবেন, তাদেরকে আপনি প্রণোদনা দেওয়া, তাদেরকে এনকারেজ করা। আমি মনে করি এটা বাজার নিয়ন্ত্রণ, মানুষকে ইমিডিয়েটলি কিছু এই যে ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, আমাদের এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে। যদি আপনি দলীয়করণ বন্ধ করতে পারেন,
অনেকগুলো সেবা কিন্তু মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এই কাজগুলো আগামী 6 মাস 1 বছরের সরকার করতে পারলে সরকারকে আমরা নিশ্চয়ই মনে করি যে পরবর্তীকালে এগোনোর একটা পথ হয়তো সরকার পাবে। জি। লেটস হোপ ফর দ্য বেস্ট। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক, এস এম জাহাঙ্গীর হোসেন, নাসিম ফেরদৌস এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার চারজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।